ইস প্রণব দা ভেরি সরি, আমার জন্য লেট হয়ে গেল। এই প্রথম লেট হলো, এই প্রথম। আমার জন্যই তাহলে হবে। না না না, আমার স্ত্রী একটা প্রবলেম ক্রিয়েট করে ফেলেছেন এবং সেইটার জন্য। নমস্কার, শুভ সন্ধ্যা। রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের আজকের আলোচনায় সবাইকে স্বাগত। আজকের বিশেষ আলোচনা সভা, বিষয় রাষ্ট্রবাদ, জাতীয়বাদ ও উদারীকরণ। আজকের আলোচনার মুখ্য আলোচক ডক্টর প্রণব বসু, অবসরপ্রাপ্ত অধ্যাপক, অর্থনীতি ও রাজনীতি বিভাগ, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। আজকের এই আলোচনায় সভাপতিত্ব করবেন আমাদের চিরপরিচিত ডক্টর প্রদীপ বসু মহাশয়, অবসরপ্রাপ্ত অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, প্রাক্তন ডিন অফ আর্টস, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। আমি সভাপতি মহাশয়কে অনুরোধ জানাচ্ছি আজকের এই সভাটি পরিচালনা করার জন্য। ধন্যবাদ। সবাইকে শোনা যাচ্ছে আমায়? আমি তো শুনতে পাচ্ছি। সবাইকে নমস্কার জানিয়ে প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার কারণ আমি একটা পারিবারিক প্রবলেমে পড়েছিলাম বলে আমার জন্য একটু দেরি হয়ে গেছে। আমাদের মাননীয় বক্তাকে অনেকক্ষণ বসিয়ে রেখেছি, আমার অগ্রজ প্রতিম অধ্যাপক প্রণব বসুকে। আজকের আলোচনা হচ্ছে রাষ্ট্রবাদ, জাতীয়তাবাদ ও উদারীকরণ, মানে স্টেটিজম, ন্যাশনালিজম অ্যান্ড লিবারালাইজেশন। তো আমি প্রত্যেকবারের মতো সংক্ষেপে রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রকে এবং তার সংগঠক প্রকাশ চক্রবর্তী, অ্যাডভোকেট প্রকাশ চক্রবর্তী এবং অধ্যাপক সমীরণ দাসকে অনেক কৃতজ্ঞতা জানাই, অভিনন্দন জানাই। এটা 350-র ওপর এই সেমিনারগুলো চলছে এবং বাংলা ভাষায় এই আলোচনা চালানোর ব্যাপারে তারা পথিকৃতের ভূমিকা পালন করছেন। তাছাড়া তারা অনেক পুরুলিয়া, বাঁকুড়া, অনেক দূরতম প্রান্তে, তারা অবশ্যই দূরতম প্রান্তে কথাটা আপেক্ষিক, কলকাতা থেকে দূরতম, আবার পুরুলিয়া বাঁকুড়া থেকে নিকটতম নিশ্চয়ই, বরং সেখানে কলকাতায় দূরতম। যাই হোক, তো সেই পুরুলিয়া বাঁকুড়াতে এবং আরও অন্যান্য অঞ্চলে দুস্থ ছাত্রছাত্রীদের বইপত্র, টাকা পয়সা, পোশাক পরিচ্ছদ দিয়ে তারা সাহায্য করেন। তাদের বিরাট কর্মকাণ্ড। আমি খুব কৃতজ্ঞ যে আমাকে তারা মাঝে মাঝে ডাকেন সভাপতিত্ব করার জন্য বা বক্তব্য রাখার জন্যে। আচ্ছা, আর আমি অধ্যাপক প্রণবকান্তি বসুর একটু পরিচয় দিই। আর ব্যক্তিগতভাবে তিনি আমার দাদার মতো এবং তাকে আমি গভীর শ্রদ্ধা করি প্রায় 20 বছর ধরে, যবে থেকে চিনেছি। এবং তার একটা পাতলা বই পড়েছিলাম, সামন্ততন্ত্র, একটি উত্তরাধুনিক বিশ্লেষণ, এবং আরও কিছু লেখা পড়েছি তার। তো তাছাড়াও পরবর্তীকালে জেনেছি তার কথা, তিনি র্যাডিক্যাল রাজনীতি চিন্তার সঙ্গে এবং কাজকর্মের সঙ্গে পরিচিত, যুক্ত। অর্থনীতি নিয়ে 40 বছর তার অধ্যাপনা, মার্ক্সের অর্থনীতি ও দর্শন নিয়ে তার গবেষণা, বাংলা ও ইংরেজি পত্রপত্রিকায় অজস্র প্রবন্ধ প্রকাশিত হয়েছে এবং সেখানে তিনি ভারতীয় অর্থনীতি, রাজনীতি এবং মার্ক্সের তত্ত্ব নিয়ে আলোচনা করেছেন। ইউটিউবে এই কিছুদিন আগে ইউটিউবে মার্ক্সের দর্শন নিয়ে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তৃতা মালা তার স্থান পেয়েছে ইউটিউবে। সেটা অত্যন্ত সমৃদ্ধ, গভীর বিশ্লেষণের আলোচনা একটি। যারা পারবেন তারা শুনবেন। বিভিন্ন প্রবন্ধ সংকলনে তার কিছু প্রবন্ধ প্রকাশিত হয়েছে। আজকের বিষয়টি তার কাছ থেকে শোনার জন্যই আমরা অপেক্ষা করে আছি। খালি শুরুতে মুখবন্ধ হিসেবে আমি একটু বলতে পারি যে আমাদের রাষ্ট্রবিজ্ঞানে বা সমাজবিজ্ঞানে এই রাষ্ট্রবাদ আর জাতীয়তাবাদ, এই দুটো নিয়ে কিছু বিতর্ক বিশ্লেষণ আছে। আপনারা দেখবেন বাংলায় আমরা রাষ্ট্রবাদ কথাটা বলতে বুঝি রাষ্ট্রকেন্দ্রিক যে চিন্তা ভাবনা, রাষ্ট্রকে সর্বোচ্চ শিখরে তুলে দেওয়ার ভাবনা, রাষ্ট্র সর্বস্ব ভাবনা, এটাকেই রাষ্ট্রবাদ বলা হয় বাংলায়। আর জাতীয়তাবাদ বলতে আমরা সমগ্র জাতির উন্নয়ন বা সমস্যাগুলো নিয়ে ভাবনার কথা বলি। কিন্তু হিন্দিতে দেখবেন, হিন্দিতে যখন লেখা থাকে যে
এই ধরুন জাতীয় গ্রন্থাগার, ন্যাশনাল লাইব্রেরি, সেটা বাংলায় হয় জাতীয় গ্রন্থাগার, কিন্তু হিন্দিতে হয় রাষ্ট্রীয় গ্রন্থাগার। হিন্দিতে জাতীয়তাবাদ এই কথাটা বিশেষ ব্যবহার হয় না, এবং সেখানে ন্যাশনালের বাংলা, সরি হিন্দি, ন্যাশনালের হিন্দি করা হচ্ছে রাষ্ট্রীয় প্রসারণ, মানে ন্যাশনাল টেলিকাস্ট, রাষ্ট্রীয় প্রশাসন, রাষ্ট্রীয় শিক্ষা নীতি, মানে ন্যাশনাল এডুকেশন পলিসি, বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, ন্যাশনাল ইনস্টিটিউশন। এখন এই নিয়ে কিছুদিন আগে পার্থ চ্যাটার্জিও দু একটা জায়গায় লিখেছিলেন। তো আসলে আমরা বাংলাতে, যেমন রণজিৎ গুহ বলেছিলেন না, ওই নেতাজি সুভাষচন্দ্রর সম্পর্কিত একটি বক্তৃতা কয়েক বছর আগে, যে সুভাষচন্দ্র জাতীয়তাবাদকে শ্রদ্ধা করতেন, কিন্তু জাতীয়তাবাদ বলতে তিনি কখনোই রাষ্ট্রবাদকে বোঝেননি। এই যে রাষ্ট্র সর্বস্ববাদ, এটা আমাদের বাংলার চিন্তায়, বাঙালির চিন্তায় খুব কমই ছিল, আর অবাঙালি চিন্তায় ছিল কিনা সে সম্পর্কে আমার জ্ঞান খুবই কম। আচ্ছা, আর উদারীকরণের সঙ্গে সম্পর্ক, এটা অর্থনীতির বিষয়, আমার জ্ঞান খুবই সামান্য। এখানে প্রণব বাবুর কথাই আমরা শুনবো, প্রণবদার কথা। আর তবে মার্ক্সবাদীরা নিশ্চয়ই উদারনীতিক অর্থনীতির সঙ্গে এই রাজনৈতিক তত্ত্বগুলো, যেমন রাষ্ট্রবাদ বা জাতীয়তাবাদ, এগুলোর সম্পর্ককে গভীর অন্তর্দৃষ্টির সঙ্গে বিশ্লেষণ করবেন। আবার অন্যদিকে যারা এভাবে মার্ক্সবাদী নন, তারা অনেকে উদার নীতিকরণ আর এই রাজনৈতিক তত্ত্বগুলোর মধ্যে কোনো নেসেসারি কানেকশনকে অস্বীকার করেন। যাই হোক, এগুলো অত্যন্ত ইন্টারেস্টিং, আগ্রহোদ্দীপক, চিত্তাকর্ষক আলোচনা। আমরা প্রণব বাবুর কথা শুনবার জন্য অপেক্ষা করে আছি। প্রণব দা, আপনি প্লিজ শুরু করুন। আচ্ছা, আমি শোনা যাচ্ছে? আমাকে শোনা যাচ্ছে? গলাটা একটু বসে আছে। প্রদীপকে আমি অনেক ধন্যবাদ, আমার সম্বন্ধে অনেক ভালো ভালো কথা বললো। আর রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রকে আমার অনেক অনেক ধন্যবাদ। যা হয় আর কি, অবসরের পর অনেক লেখালেখি করি আমরা, কিন্তু কারো সামনে বলার একটা অভিজ্ঞতাটা অন্য রকম। সেইটা তো সচরাচর পাই না। আমি রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রকে এর জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। এখন যেখান থেকে সঞ্চালক যেটা বললেন আর কি, যেখানে এই ন্যাশনালিজম, জাতীয়তাবাদ নিয়ে, আমি সেই সূত্র ধরে বলছি আর কি। আসলে আমরা জাতীয়তাবাদ বলতে যেটা মিন করছি, এটা পরিষ্কার রবীন্দ্রনাথ এটা নিয়ে আলোচনা করেছেন, যে আসলে আমরা বোঝাতে চাইছি ন্যাশনালিজম, কিন্তু ন্যাশনালিজম বা নেশনের ঠিক সমার্থক শব্দ আমাদের নেই। সেই জন্য জাতীয়তাবাদ আসলে ন্যাশনালিজমের সমার্থক শব্দ হিসেবেই আমি ব্যবহার করছি। এখন আমার প্রস্তাব হলো যে স্বাধীনতার পর কংগ্রেস সরকারের বাধ্যবাধকতা ছিল রাষ্ট্রবাদকে তার মূল নীতি করার। রাষ্ট্রবাদ বলতে কি বোঝাচ্ছে সেটা আমরা যত এগোবো বোঝা যাবে, এবং এতে পুঁজিপতি শ্রেণীর সম্মতি ছিল। পরবর্তী একটা সময় রাষ্ট্রবাদ বৃহৎ পুঁজির কাছে অবাঞ্ছিত হয়ে পড়ে। কংগ্রেস সরকার উদারীকরণ নীতি গ্রহণ করে, কিন্তু তা দ্রুত রূপায়ণ করা ওই সরকারের পক্ষে রাজনৈতিক কারণে সম্ভব ছিল না। উদারীকরণ, বিলগ্নীকরণ ও বিশ্বায়ন দ্রুত রূপায়ণ করা শুধুমাত্র একটি জনমোহিনী বা পপুলিস্ট সরকার। এখানে আবার সেই সমস্যা হচ্ছে, আমি পপুলিস্ট শব্দটাই ব্যবহার করছি, জনমোহিনী বাংলায় করা হয়। একটি জনমোহিনী বা পপুলিস্ট সরকারের পক্ষেই সম্ভব ছিল। রাষ্ট্রবাদের পরিবর্তে হিন্দু জাতীয়তাবাদের ক্ষমতায়নে তা সম্ভব করেছে। ইংরেজ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আন্দোলনে বিভিন্ন মতের মানুষ ও সংগঠন সামিল হয়েছিল। এদের মধ্যে আমাদের আলোচনার ক্ষেত্রে প্রাসঙ্গিক দুটি ধারা: এক, ধর্মীয় জাতীয়তাবাদ আশ্রয়ী ধারা; দুই, গান্ধীবাদী অহিংস ধারা। আমরা শুধু এই দুটি ধারা নিয়ে সংক্ষিপ্ত মন্তব্য করব, কারণ স্বাধীনতা পরবর্তী অধ্যায়ে রাষ্ট্রনীতি নির্ধারণে
এই ধারাগুলির ভূমিকা মুখ্য রয়েছে বলে আমার ধারণা। প্রসঙ্গত উল্লেখ করা দরকার, ধর্মীয় জাতীয়তাবাদী ধারাগুলির ইংরেজ বিরোধিতায় কতটা দৃঢ় ছিল তা নিয়ে নানা মহলে সংশয় আছে, কারণ এর প্রবক্তারা অনেক ক্ষেত্রে ইংরাজ তোষণে বেশি মনোযোগী ছিল নিজেদের সাম্প্রদায়িক সুবিধার জন্য। সম্প্রতি এই বিতর্ক আবার সামনে এসেছে তথাকথিত সনাতন ধর্মের রক্ষার স্বার্থে সিরাজের বিরুদ্ধে রাজা কৃষ্ণচন্দ্র রায়ের ইংরেজদের সমর্থন করার প্রশ্নে। তবে অনুশীলন পার্টির মতন কিছু দল অবশ্যই ছিল যারা ইংরেজদের বিরুদ্ধে প্রাণপণ লড়াই করেছে। এদের একটা বড় অংশ পরবর্তীকালে বামপন্থায় উদ্বুদ্ধ হয়। স্বাধীনতা সংগ্রামে বামপন্থীদের অবদান নিয়ে আলোচনায় আমরা যাব না, কারণ স্বাধীনতা পরবর্তী অধ্যায়ে এরা সরাসরি রাষ্ট্রনীতি নির্ধারণের ক্ষমতা কখনো অর্জন করেনি। তবে কংগ্রেস আমলে কোনো ক্ষেত্রে এই ভাবধারা নীতি নির্ধারণকে প্রভাবিত করেছে। এর কারণ কংগ্রেসের ভিতরেই একটা সমাজবাদী ধারা ছিল, যার প্রকাশ 1934 সালে পার্টির ভিতরে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি গঠন। একই কারণে যুক্তিবাদী আধুনিক ইতালীয় জাতীয়তাবাদী নেতা মাজ্জিনির ভক্তদের নিয়ে আমরা আলোচনা করব না। এরা বিপ্লবী অভ্যুত্থানের মধ্যে দিয়ে ব্যক্তিকেন্দ্রিক সিভিল সোসাইটির ভিতের ওপর প্রজাতান্ত্রিক ভারত প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিল। রাজনৈতিক জীবনের গোড়ায় সাভারকারও এই ধারায় বিশ্বাস করত। ওরিয়েন্টালিজম সাম্রাজ্যবাদী ইংরেজদের দৃষ্টিভঙ্গি নির্ণয় করেছিল। এই মত অনুসারে ভারতীয় সমাজের ভিত ছিল তার গ্রাম সমাজ। গ্রাম সমাজের অসংখ্য ধর্মীয় বিশ্বাসে, তার বিচিত্র জীবনধারায়, তার বহু সংস্কৃতির অনায়াস মিশ্রণে সৃষ্টি হয়েছিল একটি অলস স্থবির সমাজ, যার জাঢ্য ইংরেজ শাসন ছাড়া উত্তীর্ণ করে ভারত জাতীয় অগ্রগতির পথে পা বাড়াতে পারত না। এটা ছিল এদের মত। ভারতীয় সমাজের বহুত্ব একমাত্রিক ন্যাশনালিজম সৃষ্টি করার প্রধান অন্তরায় ছিল। ন্যাশনালিজম বোধের অভাবে নেশন সৃষ্টি হয় না। দেশ আধুনিক অগ্রগতির পথে এগোতে পারে না। ইংরেজদের প্রদত্ত আধুনিক শাসন ব্যবস্থা, আমলাতন্ত্র, আইন ব্যবস্থা, তাদের সামাজিক সংস্কার নীতি, খ্রিস্টীয় ধর্ম এবং বোধের প্রসার সব মিলে ভারতীয় সমাজকে ধীরে ধীরে আধুনিক একমাত্রিক ঐক্যবদ্ধ জাতির ভিত্তি হিসাবে ইংরেজরা গড়ে তুলছিল। এটাই ছিল ইংরেজদের সাফাই। ধর্মীয় জাতীয়তাবাদী ধারা এবং গান্ধীবাদী অহিংস ধারা উভয়ই ভারতীয় সমাজ সম্বন্ধে ওরিয়েন্টালিস্ট বক্তব্য এক প্রকার মেনে নিয়েছিল। যারা অহিংসার রাজনীতিতে বিশ্বাস রেখেছিলেন তারা ওরিয়েন্টালিস্টদের নির্দিষ্ট ভারতের কমজোরিগুলোকেই তার শক্তি বলে নির্দিষ্ট করেছিলেন। আর হিন্দুত্ববাদীদের এজেন্ডা ছিল পৌরুষিক্ত হিন্দু ধর্মের অতীত গরিমা পুনরুদ্ধার করে সংখ্যাগরিষ্ঠের ন্যাশনালিজম প্রতিষ্ঠা করা। অহিংস মুক্তির পথের অন্যতম গভীর ব্যাখ্যা পায় রবীন্দ্রনাথ আর গান্ধীর লেখায়। ইংরেজ সাম্রাজ্যবাদী শক্তির জয়ের কারণ এবং ভারতবর্ষের মুক্তির পথ সম্বন্ধে গান্ধীর বক্তব্যের সঙ্গে রবীন্দ্রনাথের বিশ্লেষণের অনেক মিল পাওয়া যায়। লোভ, বাহুল্য, স্বার্থপরতা ত্যাগ এসবই যেমন রবীন্দ্রনাথের সমাজ পুনর্নির্মাণের উপাদান, তেমনি গান্ধীর স্বরাজ নির্মাণের জন্য অপরিহার্য। গান্ধীর চিন্তার তিনটি মৌলিক উপাদান স্বরাজ, সত্যাগ্রহ, অহিংসা। এগুলির সঙ্গে রবীন্দ্রনাথের স্বদেশ এবং আত্মশক্তি এর ধারণাগুলির প্রত্যক্ষ মিল আছে। উভয়ই বিদেশি শাসককে বিতাড়িত করার পথ হিসাবে নির্দিষ্ট করেছেন দেশবাসীর স্বদেশ বা স্বরাজ আবার অধিকার করার উপর। আর এই স্বচিন্তা চেতনা সংস্কৃতির মধ্যেই আছে দখল
পরাস্ত করা, এইসব ভাবনার বিপরীত চিন্তা। বিভিন্ন সম্প্রদায়ের মানুষ ও প্রকৃতির নিবিড় যোগ স্থাপনের মধ্যে দিয়ে ভারতবর্ষকে সমৃদ্ধ করার প্রকল্প। বিভিন্ন সম্প্রদায়ের মানুষ ও প্রকৃতির সঙ্গে মিলন ক্ষেত্রের খোঁজই সত্যের খোঁজ, সত্যাগ্রহ। এর থেকেই আসে গান্ধীর নিরামিষ আহারের প্রতি আপাত হাস্যকর গভীর অনুরাগ। এর থেকেই পাই অহিংসার প্রতি গান্ধীর রবীন্দ্রনাথের টান, পাই প্রকৃতি পরিবেশের প্রতি শ্রদ্ধা, যা সে সময় অকিঞ্চিতকর খামখেয়ালিপনা মনে হলেও আজ বোঝা যায় কতটা দূরদৃষ্টির ফল ছিল। গান্ধীর প্রদর্শিত অহিংস পথে বাস্তব সমাজের গোষ্ঠী এবং শ্রেণীদ্বন্দ্বের কোনো কার্যকরী সমাধানের সন্ধান ছিল না। এই সমস্যার একটি প্রকাশ সম্বন্ধে সবাই ওয়াকিবহাল। পুঁজিবাদী উৎপাদন ব্যবস্থার শোষণ আর তার পরিপূরক মালিকের হাতে উদ্বৃত্তের পুঞ্জীকরণ, ফলে আর্থিক বৈষম্য। গান্ধীবাদী সমাধান ছিল পুঁজিপতিরা নিজেদের মালিক না ভেবে পুঁজির তত্ত্বাবধায়ক বা ট্রাস্টি ভাববে। তারা কারখানার শ্রমিকদের হিতে পুঁজি ব্যবহার করবেন। একই রকম ভাবে তপশিলি জাতির জন্য পৃথক নির্বাচনী কেন্দ্রের দাবি তিনি বিরোধিতা করে আম্বেদকরকে দম্ভের সঙ্গে বলেছিলেন যে তিনি তপশিলি জাতি না হয়েও তাদের প্রতিনিধিত্ব করার দাবি রাখেন, তাদের শুভানুধ্যায়ী হিসাবে। আজকাল গান্ধীবাদকে হিন্দুত্ববাদের বিপরীতে একটি ত্রুটিহীন, প্রেমময়, সামগ্রিক সমাজে হিতৈষী ভাবধারার নিষ্কলুষ আসনে অনেকে বসান। বাস্তবে গান্ধীবাদের মধ্যে প্রতিষ্ঠিত ক্ষমতার কাঠামো পরিমার্জনের কার্যকরী কোনো ভাবনা ছিল বলে আমার মনে হয় না। অন্যদিকে হিন্দুত্ববাদের মতো সামাজিক অর্থনৈতিক দ্বন্দ্বগুলি ভুলিয়ে রাখার উপাদানও ছিল না। এর ফলে সামাজিক অর্থনৈতিক দ্বন্দ্বগুলি যাতে বিস্ফোরণের পর্যায়ে না যায়, তাই স্বাধীনতার পর কংগ্রেস সরকার এর যান্ত্রিক সমাধান খোঁজে রাষ্ট্রনীতিতে, রাষ্ট্রবাদে বা স্টেটিজমে। অহিংস পথের প্রবক্তারা পাশ্চাত্যের ন্যাশনালিজমের প্রয়োজনীয়তা অস্বীকার করে। সন্ত্রাসবাদী বা বিপ্লবী ধারা আধুনিকতার অপরিহার্যতা মেনে নিয়েছিল, ফলে একমাত্রিক ন্যাশনালিজমের অপরিহার্যতাও তারা মেনে নিয়েছিল। তিনটি কারণে একমাত্রিক পরিচয় আশ্রয়ী ধর্মীয় জাতীয়তাবাদ স্বাধীনতা সংগ্রামে বিশেষ দাগ কাটতে পারেনি বলে আমার ধারণা। প্রথমত, হিংসাশ্রয়ী রাজনীতির ভিতে ছিল ব্রাহ্মণ্যবাদ, যা দেশের মানুষের একটা বড় অংশকে, এমনকি তথাকথিত হিন্দু সমাজেরও বৃহৎ অংশ ব্রাত্য করে রাখে। দ্বিতীয়ত, হিন্দু এবং মুসলমান মৌলবাদ উভয়ই ইংরেজ সাম্রাজ্যবাদের বিরোধিতায় থেকে অহিংস আন্দোলন, বিশেষ করে গান্ধীর নেতৃত্বের বিরোধিতায় বেশি মগ্ন ছিল। বস্তুত তারা ভারত ছাড়ো আন্দোলনের সময় থেকে ব্যস্ত হয়ে পড়ে ইংরেজদের তুষ্ট করে নিজ নিজ সম্প্রদায়ের জন্য বেশি সুবিধা আদায়ের জন্য। সন্ত্রাসবাদের ব্যর্থতার আর একটা কারণ ছিল যে এদের মধ্যে যে রাজনৈতিক সংগঠনগুলি আপোষহীনভাবে ইংরেজ বিরোধিতা করেছে, তারা মূলত গোপন সংগঠন হিসেবে কাজ করত, কারণ পুলিশের নজরদারি এড়ানো এদের কাজের জন্য জরুরি ছিল। এরা মূলত অতর্কিতে ইংরেজ নিধন আর অস্ত্রাগার লুণ্ঠনে নিজেদের এজেন্ডা সীমিত রেখেছিল। অন্যদিকে গান্ধীর একটা বিপুল জনসমর্থন ছিল। কংগ্রেস অর্থাৎ বকলমে গান্ধীবাদী প্রতি জনসমর্থনের মূল কারণ ছিল হয়তো গান্ধীর অধরা ব্যক্তিত্ব, যার জাদু তৈরি হয়েছিল তার বেশভূষা, তার আচরণ, রাজনীতির সঙ্গে আধ্যাত্মিক বাণীর মিশ্রণ, এ সবের সঙ্গে উকিলের কূট বুদ্ধির এক দ্রবণে। সব মিলে গান্ধী বিভিন্ন সম্প্রদায়ের কাছে বিভিন্ন অবতারে ধরা দিয়েছিলেন, ফলে বিভিন্ন সম্প্রদায় ও শ্রেণী তথাকথিত গান্ধীবাদে আকৃষ্ট হয়। এ নিয়ে
পার্থদার অনেক একটা গভীর আলোচনা আছে ঢোড়াই চরিত মানুষকে ঘিরে। মূলত অহিংস আন্দোলনে পরাস্ত হয়ে ইংরেজ সাম্রাজ্যবাদ ক্ষমতা হস্তান্তরে বাধ্য হয় 1947 সালে। অহিংস আন্দোলনের মূলে ছিল ভারতবর্ষের বহুত্ববাদের প্রতি আস্থা। ফলে রাষ্ট্রীয় স্বাধীনতা অর্জিত হলেও কোনো নেশন বা এক পরিচয় ভিত্তিক জাত্যাভিমান জন্মলাভ করল না। সাম্রাজ্যবাদের প্রতিস্পর্ধী এক স্বদেশপ্রেম ছিল বটে, কিন্তু ইংরেজরা চলে যাওয়ার পর এই পেট্রিয়টিজম জাত ঐক্য ক্রমশ ক্ষীণ হতে থাকে। ফলে ভারতের বিভিন্ন শ্রেণী, সম্প্রদায়, ধর্মীয় গোষ্ঠী, ভাষাভাষী মানুষ একত্রিত ধরে রাখতে হয় কংগ্রেসের দ্বারা চালিত তার নতুন রাষ্ট্রযন্ত্রকে। কংগ্রেস বহুত্ববাদকে গ্রহণ করেছে, মূলত একটি সেকুলার প্রজাতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করার চেষ্টা করেছে, অর্থাৎ এমন একটি রাষ্ট্র যা কোনো পরিচয়ের ভিত্তিতে নাগরিক অধিকারে প্রভেদ করে না, কিন্তু এর পরিপূরক নাগরিক অধিকার সচেতন ব্যক্তি বিশিষ্ট সিভিল সোসাইটি ভূমিষ্ঠ হয়নি। অন্যদিকে গান্ধী রবীন্দ্রনাথ বর্ণিত ঋত সামাজিক ভ্রাতৃত্ববোধ পুনরুদ্ধার করার সামাজিক আন্দোলন ছাড়া সম্ভবপর ছিল না। আর এই ধরনের সাংস্কৃতিক আন্দোলন আধুনিকতায় দীক্ষিত কংগ্রেস বা বামপন্থীদের পক্ষে ভাবা সম্ভব ছিল না। নৈতিকতার প্রশ্নগুলি ক্রমশ ক্ষীণ হয়, কংগ্রেস একটি প্রথাগত ক্ষমতাসীন পার্টিতে পরিণত হয়। নতুন নতুন বড় ছোট রাজত্ব ভারতের মানচিত্রে স্বেচ্ছায় অথবা বলপূর্বক সংযুক্তির ফলে ঐক্যের প্রশ্ন আরো জটিল হয়ে দাঁড়ায়। টুকরোগুলিকে একত্রিত ধরে রাখার একটাই উপায় ছিল শক্ত রাষ্ট্রযন্ত্র। কংগ্রেস, যে কিনা কখনোই কোনো বিশেষ দর্শন বা ভাবাদর্শ আশ্রয়ী পার্টি ছিল না, বাধ্য হলো রাষ্ট্রবাদী বা স্টেটিস্ট পার্টি হয়ে উঠতে। অর্থাৎ নেশনের অস্তিত্ব ও তার প্রতি সাধারণ মানুষের আনুগত্যের অভাব কংগ্রেস রাষ্ট্রবাদী নীতি দিয়ে পূরণ করার চেষ্টা করে। যদিও রাষ্ট্রের একটা শ্রেণী চরিত্র অবশ্যই ছিল, তবু ক্ষমতাশালী শ্রেণীগুলি, ফলত কংগ্রেস পার্টিও সচেতন ছিল যে রাষ্ট্রনীতির মধ্যে দিয়ে অন্যান্য শ্রেণী, সম্প্রদায় বা গোষ্ঠীদের মধ্যে যথাসম্ভব রাষ্ট্রের প্রতি আনুগত্য আদায় করা দরকার। প্রথাগত অর্থে কংগ্রেস কোনো পার্টিই ছিল না, কংগ্রেসের অর্থ সম্মিলনী। বাস্তবিক এতে বহু বিরোধী মতের মানুষ সামিল হয়েছিল। নিঃসন্দেহে ধনী পুঁজিপতি আইনজীবীরা নেতৃত্ব দিয়েছিল, কিন্তু গান্ধীবাদের সাধারণ আবেদনের কারণে কংগ্রেসের নিপীড়িত মানুষও সামিল হয়েছিল। বিশেষ করে গান্ধীর ভূমি রাজস্ব বন্ধ করার আন্দোলনে অনেক কৃষককে আকৃষ্ট করেছিল। রাষ্ট্রযন্ত্রের উপর একটি শ্রেণীর নিরঙ্কুশ আধিপত্য ছিল না বটে, কোনো একটি শ্রেণীর, কিন্তু বড় পুঁজি এবং উঠতি বড় জোরদারদের অবশ্যই নীতি নির্ধারণের ক্ষমতা বেশি ছিল। তবে অবশিষ্ট সামন্ত, শহুরে শিক্ষিত, রাজনীতির ক্ষেত্রে সোচ্চার মধ্যবিত্ত শ্রেণী এবং আমলাদেরও রাষ্ট্রনীতি নির্ধারণে প্রভাব ছিল। কংগ্রেস পার্টির নিজস্ব মতাদর্শ ছিল না, কিন্তু তার প্রধান ঝোঁক ছিল আধুনিকতার। বিংশ শতাব্দীর 30-এর দশক থেকে সোভিয়েত রাশিয়ার পরিকল্পিত শিল্পায়ন দেখে অনেক পুঁজিবাদী দেশে পরিকল্পিত উন্নয়নের গুরুত্ব নিয়ে গবেষণা শুরু হয়। আমাদের দেশে এই পর্যায়ে শিল্পক্ষেত্রে রাষ্ট্রের হস্তক্ষেপে পুঁজিপতি শ্রেণীর কোনো আপত্তি ছিল না। ক্ষমতাশালী বড় পুঁজি
কতগুলি বিশেষ কারণে স্বাধীনতার পর পর পরিকল্পিতভাবে অর্থনীতিতে রাষ্ট্রের হস্তক্ষেপ ও রাষ্ট্রীয় ক্ষেত্র সম্প্রসারণের পক্ষেই তারা ছিল। প্রথমত, ইংরেজ আমল থেকেই ভারতীয় পুঁজিপতিরা সরকারের কাছে দেশের পণ্য বাজার, দেশের উৎপন্নের জন্য সংরক্ষণের দাবি করে আসছিল। কারণ দেশে শিল্পায়নের গতি অতি শ্লথ ছিল, সে শিল্পক্ষেত্র অনেক পিছিয়ে ছিল। এছাড়া রাজনৈতিক ক্ষমতা হস্তান্তরের সময় ব্যক্তিগত মালিকানাধীন ক্ষেত্রে যথেষ্ট মুনাফার পুঞ্জীভবন হয়নি, যাতে তারা ব্যক্তিগত পুঁজিতে ভর করে ভারী শিল্প গড়তে পারবে। আর বড় পুঁজির ধারণা ছিল যে দ্রুত শিল্পক্ষেত্র সম্প্রসারণের জন্য ভারী শিল্পজাত দ্রব্যের সুনিশ্চিত ও বিপুল পরিমাণে সরবরাহ প্রয়োজন। রাষ্ট্রায়ত্ত উৎপাদন ক্ষেত্র দ্রুত সম্প্রসারণ করা হয় মূলত ব্যক্তিগত পুঁজির অক্ষমতা ভরাট করতে। একই কারণে দ্রুত শিল্পায়নের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো গঠন করার দায়িত্ব রাষ্ট্র নিজের হাতে নেয়। পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা গঠন, জ্বালানি উৎপাদন ও সরবরাহ ইত্যাদি। এছাড়া দক্ষ ম্যানেজার ও ইঞ্জিনিয়ারের যথেষ্ট যোগান সুনিশ্চিত করতে সরকার আইআইটি, আইআইএম এর মতো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে, যাতে স্বল্প খরচে মেধাবী ছাত্ররা এই দক্ষতা অর্জন করতে পারে এবং স্বল্প খরচে এদের সরবরাহ হয় বড় পুঁজির সংস্থায়। এই সমস্ত নীতি পরিকল্পনার আয়োগের সুপারিশ মতোই নেওয়া হয়। এমন একটা ধারণা অনেক গবেষক ও অর্থনীতির বিশেষজ্ঞ, এমনকি নেহরুর মতো রাজনীতিকদের চিন্তা প্রভাবিত করেছিল যে পরিকল্পনা একটি অরাজনৈতিক শ্রেণী স্বার্থের ঊর্ধ্বে বৈজ্ঞানিকভাবে দেশের সঠিক অগ্রগতির পথ নির্ধারণ করে। ফলে একটি বিশ্বাস তৈরি হয়েছিল যে প্ল্যানিং কমিশন বা পরিকল্পনা আয়োগের সিদ্ধান্ত সাধারণভাবে দেশের হিতের জন্যই নেওয়া হয়। বস্তুত এমন ধারণা, অর্থাৎ পরিকল্পনা এবং সমাজবাদ সমান, অথবা রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে সম্প্রসারণ সমাজবাদের অগ্রগতি নির্ধারণ করে, এখনো আমাদের দেশে সর্ববৃহৎ কমিউনিস্ট পার্টি আঁকড়ে ধরে আছে। রাষ্ট্রনীতির উপর শিল্পপতিদের একক আধিপত্য ছিল না, তাই জমিদার উচ্ছেদ ছাড়া অন্যান্য ভূমি সংস্কার আইনগুলি, যেমন জোতের উচ্চসীমা বেঁধে দেওয়ার আইন, কৃষি জমির ভাড়ার ঊর্ধ্বসীমা নিয়ন্ত্রণ ইত্যাদি কার্যকরী করার ক্ষেত্রে রাষ্ট্র কোনো রকম তৎপরতা দেখায়নি। জমিদারদেরও যথেষ্ট ক্ষতিপূরণ দিয়েছে সরকার। বস্তুত বড় জোরদার যারা পুঁজিবাদী ব্যবস্থায় চাষ করত এবং 1960-এর দশক থেকে সবুজ বিপ্লবের ধারক হয়েছিল, তাদেরও রাষ্ট্র ভর্তুকি দেয়, সস্তায় সার, উচ্চ ফলনশীল বীজ, পোকামাকড়, ওষুধ ইত্যাদি সরবরাহ করে। লোভে পড়ে তারা উচ্চ ফলনশীল চাষ শুরু করে। দীর্ঘমেয়াদে তাদের ক্ষতি হয়, কারণ এই উচ্চ ফলনশীল চাষ বা সবুজ বিপ্লবের ফলে জমির উর্বরতা উত্তরোত্তর কমতে থাকে। ফলে তারা আরো বেশি মাত্রায় সরকারের ভর্তুকির এবং অনুদানের মুখাপেক্ষী হয়ে পড়ে। নির্দিষ্ট ন্যূনতম সহায়ক মূল্যে উৎপন্ন ফসল কেনার জন্য সরকারের উপর তারা চাপ দিতে বাধ্য হয়। পুঁজিপতি আর বড় জোরদার ছাড়া শিক্ষিত, রাজনৈতিকভাবে সচেতন ও মত প্রকাশে সাবলীল মধ্যবিত্ত শ্রেণীও সরকারি ক্ষেত্র সম্প্রসারণে লাভবান হয়। আমলা বাহিনীর সংখ্যা বৃদ্ধি ও রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে সম্প্রসারণে এদের ভালো মাইনেতে স্থায়ী চাকরির ক্ষেত্র তৈরি হয়। এই শ্রেণী থেকেই নানা ধরনের বিশেষজ্ঞ উৎপত্তি, যারা আধুনিকতা ও পরিকল্পনার ভিত্তিতে অগ্রগতির বৈজ্ঞানিক ভিত এবং শ্রেণী নিরপেক্ষতা সম্বন্ধে যুক্তি খাড়া করে। মানে এরা একভাবে আর কি এই শ্রেণী
শাসনের উপর একটা প্রলেপ দেওয়ার চেষ্টা করে। বস্তুত এদের মধ্যে দিয়েই বামপন্থী দলগুলোর নেতৃত্ব গড়ে ওঠে। এটা একটা কারণ হতে পারে বামপন্থী দলগুলির রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র ও পরিকল্পনার প্রতি এত মায়ার। রাজনৈতিক ফায়দার জন্য কিছু দুর্বল আধুনিক অগ্রগতির ফল থেকে বঞ্চিত অথবা এই অগ্রগতির কারণে বিস্থাপিত প্রান্তিক মানুষের বিশেষ কিছু সুবিধার ব্যবস্থা করে। যেমন সামাজিক অর্থনৈতিকভাবে নিপীড়িত জনগোষ্ঠীর কিছু অংশের জন্য সরকার চাকরি ও শিক্ষাক্ষেত্রে সংরক্ষণ নীতি অবলম্বন করে। বনবাসীর জন্য জঙ্গলের উপর বিশেষ অধিকারের স্বীকৃতি প্রদান করে। নির্দিষ্ট গোষ্ঠীদের জন্য জনকল্যাণমূলক কিছু নীতি গ্রহণ, রেশন ব্যবস্থার মধ্যে দিয়ে খাদ্য বন্টন ইত্যাদি নীতি। অবশ্য এ সমস্ত নীতি রূপায়ণে প্রচুর ফাঁক থাকে, যা পূরণে সরকার খুব একটা উদ্যোগ সাধারণত দেখায় না, কারণ এই নীতি গ্রহণের মূল উদ্দেশ্য রাজনৈতিক ফায়দা। এছাড়া আধুনিক অবহেলিত জনসমষ্টিকে সরকার আইন বহির্ভূত কিছু সুযোগ সুবিধা দেয়। রাষ্ট্র বিলক্ষণ জানে যে আমাদের দেশের বিপুল জনসংখ্যা পুঁজিবাদী উৎপাদন ক্ষেত্রে সম্প্রসারণের মধ্যে দিয়ে কখনোই চাকরি দেওয়া সম্ভব নয়। এই বিপুল সহায় সম্বলহীন প্রান্তিক জনসমষ্টি সরকারের আইন লঙ্ঘন করে তৈরি করা বস্তিতে ভাড়ায় থাকে অথবা নিজেরাই রেল লাইনের ধারে পড়ে থাকা সরকারি জমিতে ঝুপড়িপট্টি বানিয়ে নেয়। এরই মধ্যে তারা চানাচুর, ইমিটেশন গয়না বানায়, সেলাইয়ের কাজ করে অথবা শহরের ফুটপাত দখল করে বিভিন্ন সস্তার জিনিস তৈরি করে। এদেরই রাজনীতিকরা ভাড়া করে মারদাঙ্গা করার জন্য। এদের বাসস্থান, এদের পেশা সমস্তটাই বেআইনি, কিন্তু সরকার এদের প্রশ্রয় দেয় কারণ মূল অর্থনৈতিক স্রোতে এদের জায়গা করে দেওয়া সম্ভব নয়। সামাজিক বিস্ফোরণ এড়ানোর জন্য সরকার বাধ্য হয় এদের জীবন জীবিকার দাবি মেনে নিতে। এমনটা মনে করার কোনো কারণ নেই যে কংগ্রেস জামানায় রাষ্ট্রবাদী নীতি অনুসরণ করে দেশের সমস্ত জনসমষ্টিকে তুষ্ট করে রাষ্ট্রের প্রতি অনুগত নাগরিকে পরিণত করা গেছে বা এমনটি করার চেষ্টা কংগ্রেস সরকারের ছিল। একটি চমৎকার বই হালে আমি পড়লাম, যদিও এটা প্রকাশিত হয়েছে অনেকদিন আগে 2019-এ, অঙ্গনা চ্যাটার্জি এবং অন্যান্যদের সম্পাদিত মেজরিটেরিয়ান স্টেট, হাউ হিন্দু ন্যাশনালিজম ইজ চেঞ্জিং ইন্ডিয়া, অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস থেকে এটা প্রকাশিত হয়। এখান থেকে আমি একটু উদ্ধৃতটা শুরু করছি। ঔপনিবেশিক আইনের শক্তি ভয়ঙ্কর রকম অসমভাবে প্রয়োগ করা হতো, যাতে জনসংখ্যার সিংহভাগ যারা দরিদ্র নিম্নবর্ণের ছিল তারা শাসন এবং দণ্ডের সবচেয়ে স্বৈরাচারী এবং ক্রূর দিকগুলির শিকার হতো। এই অভ্যাসগুলি স্বাধীন সরকার বহাল রাখে। এখানে কোটেশন শেষ হচ্ছে। স্বাধীন রাষ্ট্র যতই নতুন নতুন ভূখণ্ডের উপর তার ক্ষমতা বিস্তার করতে থাকে, ততই এই দখল বিরোধী গোষ্ঠীদের বাধার সম্মুখীন হতে হয়। এর ফলে রাষ্ট্রের পক্ষপাতমূলক দমন নীতি আরো সংহত হয়, আরো তীব্র হয়। আধা ডজনের বেশি আধা সামরিক বাহিনী গঠিত হয়। নির্দিষ্ট এলাকায় নাগরিকদের গণতান্ত্রিক অধিকার খর্ব করার জন্য এই আর্ম ফোর্সেস স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট, ইউএপিএ, টাডা ইত্যাদি বলবৎ হয়। জাতীয়তাবাদের অভাবে কংগ্রেস ছিল স্টেটিজমের মন্ত্র, ভেবেছিল কংগ্রেস যে স্টেটিজমের মন্ত্র দিয়ে দেশের জনসমষ্টিকে যতদূর সম্ভব বেঁধে রাখা যাবে। জাতীয়তাবাদের পরিবর্তে রাষ্ট্রবাদ বা স্টেটিজম প্রতিস্থাপন করা অবশ্যই তত্ত্বগতভাবে অসম্ভব একটি প্রয়াস বলে আমার ধারণা। জাতি এবং জাতীয়তাবাদ একটি ধারণা যা জনমানুষকে কোনো কোনো অবস্থায় দখল করে। রাষ্ট্র কতগুলি সাংগঠনিক কাঠামো আর কর্মপন্থার সমন্বয়। এই কারণেই পরিকল্পনা আয়োগ জাতীয় তথাকথিত শ্রেণীস্বার্থ নিরপেক্ষ
সংস্থা রাষ্ট্রীয় কাঠামোর সঙ্গে যুক্ত করার সত্ত্বেও প্রতিবাদী অবাধ্য নাগরিক বশে রাখার জন্য সরকারকে অবিরাম রাষ্ট্রীয় সন্ত্রাস চালিয়ে যেতে হয়েছে। তবু যতদিন পর্যন্ত ক্ষমতাসীন শ্রেণীগুলি কাছে রাষ্ট্রবাদ নিজের স্বার্থে প্রয়োজন ছিল, ততদিন কংগ্রেসের আধিপত্য বজায় ছিল। মানে রাষ্ট্রবাদের বিরোধিতা তো ছিলই নিপীড়িত মানুষের, কিন্তু যে শ্রেণীগুলি সরকারের নীতি নির্ধারণ করত তাদের স্বার্থ যতদিন পর্যন্ত রাষ্ট্রবাদ ক্ষুণ্ণ করেনি, বরং তার পক্ষে দাঁড়িয়েছে, ততদিন পর্যন্ত রাষ্ট্রবাদ বজায় রাখা সম্ভব হয়েছে। 1980-র দশকের মাঝামাঝি থেকে রাষ্ট্র ক্রমশ তার অর্থনৈতিক ক্ষেত্রের পরিধি গুটিয়ে নিতে শুরু করে। 1991 সালে নিউ ইকোনমিক পলিসি বা নয়া অর্থনীতি ঘোষণা থেকে পোশাকি অর্থে রাষ্ট্রবাদের দিন শেষ হলো। উদারীকরণ, বিলগ্নীকরণ ও বিশ্বায়ন, অর্থাৎ লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন, সংক্ষেপে যাকে এলপিজি বলে হাসির খোরাক করা হয়, ছিল এর মূল তিনটি স্তম্ভ: বিলগ্নীকরণ, উদারীকরণ ও বিশ্বায়ন। অর্থাৎ আন্তর্জাতিক ক্ষেত্রে পণ্য ও বিনিয়োগের অবাধ যাতায়াত, যে এটা হলো লিবারালাইজেশন। রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে পুঁজিপতিদের হাতে বেচে দেওয়া এবং বিশ্ববাজারের সঙ্গে তাল রেখে দেশের অর্থনীতি, এটা হলো যথাক্রমে প্রাইভেটাইজেশন আর গ্লোবালাইজেশন। এই ছিল নয়া অর্থনীতির মূল পরিকল্পনা। ইতিমধ্যে বৃহৎ পুঁজি ভবন এমন স্তরে পৌঁছেছে যে ভারী বা মূল শিল্পে রাষ্ট্রের সহায়তার প্রয়োজন ফুরিয়েছে। ইঞ্জিনিয়ারিং এবং ম্যানেজমেন্ট শিক্ষার ক্ষেত্রেও রাষ্ট্রের সহায়তার আর দরকার নেই। পরিকাঠামোতে বিনিয়োগ করার মতো পুঁজিপতিদের শেয়ার বাজার থেকে অথবা আর্থিক সংস্থার থেকে ঋণ নিয়ে জোগাড় করার ক্ষমতা হয়েছে। বস্তুত ইঞ্জিনিয়ারিং ও ম্যানেজমেন্ট শিক্ষাক্ষেত্র এবং পরিকাঠামো, জ্বালানি, যোগাযোগ ব্যবস্থায় পুঁজিপতিদের মুনাফার লোভনীয় ক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে। শহুরে মধ্যবিত্ত নতুন প্রজন্ম এখন আর স্থায়ী সরকারি চাকরিতে প্রলুব্ধ হয় না, যারা একসময় এই রাষ্ট্রবাদের একটা প্রধান স্তম্ভ ছিল, এই মধ্যবিত্ত শ্রেণী। এক তো বহু দশক ধরে রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে চাকরির প্রত্যাশা কমেছে। এছাড়া বেসরকারি ক্ষেত্রে চাকরি অস্থায়ী এবং দৈনিক সময়সীমাহীন হওয়া সত্ত্বেও আধুনিক প্রজন্ম বেশি মাইনের লোভে এই ধরনের চাকরি খোঁজে। নয়া উদারনীতির সাংস্কৃতিক প্রভাবও এর একটি কারণ। আত্মকেন্দ্রিক মানুষ বর্তমান নিয়ে বেশি ভাবিত, জীবনের স্থায়িত্ব থেকে আর অত তার আশা নেই। অর্থনৈতিক ক্ষমতা সম্পন্ন শ্রেণীগুলির মধ্যে একমাত্র বড় জোরদারদের এখনো সরকারের মুখাপেক্ষী হতে রয়ে গেছে। তার ফলে এরা উদারীকরণের অঙ্গ হিসেবে কৃষিক্ষেত্রের অনুদান, ভর্তুকি, মিনিমাম সাপোর্ট প্রাইস তুলে দেওয়ার বিরুদ্ধে আন্দোলন করে চলেছে। আপাতত আমাদের রাষ্ট্র এই আন্দোলনের মেনে নিয়েছে, তবে মনে হয় না এই বড় যোদ্ধারা তাদের এই আন্দোলনে আলটিমেটলি দীর্ঘমেয়াদে ফল পাবে। বস্তুত রাষ্ট্রবাদের দিন ফুরানোর সঙ্গে কংগ্রেসেরও দিন ফুরিয়ে এলো। এর কারণ উদারীকরণ দৃঢ়ভাবে রূপায়ণ করা কংগ্রেসের পক্ষে সম্ভব ছিল না। রাষ্ট্রবাদ, এইটা আমার একটা প্রধান বক্তব্য, যে রাষ্ট্রবাদ ত্যাগ করলো, মানে কংগ্রেসই ত্যাগ করলো, উদারীকরণ নীতি কংগ্রেস সরকারই চালু করলো, কিন্তু কংগ্রেসের পক্ষে উদারীকরণ এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব ছিল না। রাষ্ট্রবাদ ত্যাগ করে কংগ্রেসের পক্ষে জনসমর্থন বজায় রাখা সম্ভব ছিল না। তার সমর্থন নির্ভর করত বিভিন্ন গোষ্ঠীর মধ্যে আর্থিক সুবিধা বন্টনের উপর, যা অর্থনৈতিক ক্ষেত্রে রাষ্ট্রের হস্তক্ষেপ ছাড়া সম্ভব না। এই কারণে কংগ্রেস আমলে, এমনকি বাজপেয়ী নেতৃত্বাধীন এনডিএ সরকারের আমলেও এলপিজির, মানে ওই লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন ইত্যাদি,
এর গতি ছিল স্লথ। এর প্রমাণ পাই আমরা মোদী সরকারের ক্ষমতায় আসার আগে পর্যন্ত কোনো বছরই বিলগ্নীকরণের ঘোষিত মাত্রা পূরণ হয়নি। বিলগ্নীকরণ মানে যে পাবলিক সেক্টর যে হারে বিক্রি করছে তার একটা বাজেটে তার একটা টার্গেট ঘোষণা করা হয়। এবার এই মোদী সরকারের আসার আগে পর্যন্ত এই টার্গেট কোনোদিন ফুলফিল করা যায়নি। বৃহৎ পুঁজির কাঙ্ক্ষিত উদারীকরণ গতি একমাত্র জনমোহিনী বা পপুলিস্ট সরকারের পক্ষে আনা সম্ভব ছিল। এর কারণ জনমোহিনী সরকারের সমর্থন তার অর্থনৈতিক সাফল্য থেকে বিযুক্ত। সরকারের নীতির ফলে যে সমস্ত গোষ্ঠী বা শ্রেণীর অর্থনৈতিক স্বার্থ ক্ষুণ্ণ হয় তাদেরও একটা বড় অংশ পপুলিস্ট সরকারকে সমর্থন করে। অর্থাৎ কংগ্রেস সরকার বা এমনকি বাজপেয়ী সরকার এই উদারীকরণ, বিলগ্নীকরণ ইত্যাদি এই নীতিগুলি তারা খুব স্লথ গতিতে, খুব স্লোলি এটা তারা রূপায়ণ করছিল। এর কারণ এদের সবসময় একটা ভয় ছিল যে এই নীতিগুলো যদি বেশি দ্রুত রূপায়ণ করা হয় তাহলে অনেক গোষ্ঠী, অনেক শ্রেণী তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং এর ফলে এরা জনসমর্থন হারাবে। কিন্তু পপুলিস্ট সরকারের এইটাই বৈশিষ্ট্য যে অনেক শ্রেণী যাদের স্বার্থ ক্ষুণ্ণ হবে এই সরকারের নীতির কারণে তারাও কিন্তু এই সরকারকে সমর্থন করে। এর কারণ আমরা আসছি, কিন্তু এর মানে এইটা আমি বলতে চাইছি না যে বড় পুঁজিপতিরা একসময় রাষ্ট্রবাদ চাইতো তার নিজের সুবিধার্থে। 80-র দশকের মাঝামাঝি থেকে তাদের এই প্রয়োজন ফুরিয়ে যায় এবং উদারীকরণ, বিলগ্নীকরণ ইত্যাদি শুধুমাত্র এদের কারণে নয়, বিদেশি চাপও ছিল, এই নীতিগুলি গ্রহণ করা হয়। এবং এর ফলে আমি বলছি না যে এর ফলেই হিন্দু জাতীয়তাবাদের উত্থান ঘটেছে, কিন্তু এই হিন্দু জাতীয়তাবাদের উত্থান এই প্রক্রিয়াকে, এই উদারীকরণ প্রক্রিয়াকে নিঃসন্দেহে সাহায্য করেছে। জনমোহিনী বা পপুলিস্ট আন্দোলন মূলত হেজিমনি স্থাপনের চেষ্টা, অর্থাৎ ভিন্ন ভিন্ন স্বার্থ সম্পন্ন গোষ্ঠীদের মধ্যে কল্পিত একটা পরিচয় ভিত্তিক একতা, আইডেন্টিটি পলিটিক্স যাকে বলে, মনে গেঁথে দেওয়ার একটা প্রকল্প। ধর্মীয় মৌলবাদ এক ধরনের পপুলিস্ট রাজনৈতিক প্রকল্প। মানে পপুলিস্ট আন্দোলন কি করে যে বিভিন্ন গোষ্ঠী যাদের আসলে স্বার্থের সংঘাত আছে তাদেরকে এমন একটা ভাব তাদের মধ্যে উৎপন্ন করা যে তাদের একটা মিলের জায়গা আছে, একটা পরিচয় আছে, যে পরিচয়ের মধ্যে দিয়ে তারা এক, তাদের এই যে দ্বন্দ্বগুলি তারা যাতে ভুলে থাকে। ধর্মীয় মৌলবাদ এক ধরনের পপুলিস্ট রাজনৈতিক প্রকল্প। মানে পপুলিজমের আরো নানা ধরন হতে পারে, লিঙ্গুইস্টিক পপুলিজম, কিন্তু ধর্মীয় মৌলবাদও এক ধরনের পপুলিজম। এর বিশেষ ঐক্যের ধারণার ভিতে রয়েছে অপরের প্রতি, ভিন ধর্মীয়ের প্রতি এক হিংস্র বিদ্বেষ। এই হিংস্রতাতেই হয়তো আংশিকভাবে রয়েছে এর আবেদনের জাদুকাঠি। হেরে যাওয়া মানুষ, মানে এই বিলগ্নীকরণ ইত্যাদি শুরু হওয়ার পর থেকে কিছু তথ্যে আমরা পরে আসব, আর্থিক বৈষম্য ক্রমাগত বাড়তে থাকে, মানে নিচের তলার মানুষদের অবস্থা আরো খারাপ হতে থাকে। কিন্তু ফলে এদের একটা, সবাই নিচু তলার মানুষ একভাবে দেয়ালে পিঠ থেকে যায়। হেরে যাওয়া মানুষ তার জীবনের গ্লানির প্রলেপ খোঁজে এক কল্পিত অপরের প্রতি হিংস্রতায়। সাধারণ মানুষ বাস্তবে হিংসাত্মক প্রকল্পে নিজে অংশ না নিলেও, মানে তারা যে এই সমস্ত বিভিন্ন যে বাণী, রামসেনী ইত্যাদি এরা যেগুলো করে তার সঙ্গে সাধারণ মানুষ সবসময় তাতে লিপ্ত হয় তা তো নয়। কিন্তু যারা এই হিংসায় লিপ্ত তাদের সঙ্গে আত্মিক ঐক্যবোধের মধ্যে দিয়ে সে এক প্রকার মানসিক সুখ অনুভব করে বলে আমার ধারণা।
মতাদর্শগত আধিপত্য বা হেজিমনির জন্য এক আইকনিক নেতার আবির্ভাব জরুরি। এমন একজন নেতা যার ভাবমূর্তি তার ব্যক্তি অস্তিত্ব ছাড়িয়ে যায়। আইকনিক নেতা কল্পিত ঐক্যের প্রতিভূ রূপে জনমানসে ফুটে ওঠে। গান্ধী এবং মোদি দুজনেই ভাবমূর্তি তাদের ব্যক্তি অস্তিত্ব ছাড়িয়ে গেছে, যদিও দুজনের আবেদন সম্পূর্ণ পৃথক ধরনের। গান্ধীর ভাবমূর্তি বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে আকর্ষণ করতে পারত। মোদি অবশ্যই মুসলমান বা অহিন্দুদের আকর্ষণ করে না। মোদি এবং হিন্দুত্ববাদের উত্থানের ফলে সরকারের সাফল্য, মানুষের আর্থিক অবস্থার পরিবর্তন, এসবের থেকে সরকারের প্রতি জনসমর্থন বিযুক্ত হলো। জনমোহিনী শাসনের এটাই অন্যতম বৈশিষ্ট্য। ফলে মানে শুধুমাত্র যে ধর্মীয় জাতীয়তাবাদের এটা বৈশিষ্ট্য তা নয়, যে কোনো পপুলিস্ট শাসনের এটাই বৈশিষ্ট্য যে তার সাফল্য সে কি করলো তার সঙ্গে জনসমর্থনের একটা বিযুক্তি ঘটে। ফলে 2014 সালের পর থেকে সরকার অনায়াসে বৃহৎ পুঁজির স্বার্থে জনবিরোধী নীতি গ্রহণ করতে পেরেছে। মোদী সরকার শ্রম আইনের বদলে শ্রমবিধি প্রণয়ন সক্ষম হয়েছে। এর ফলে তথাকথিত ফ্লেক্সিবল লেবার সাপ্লাই বা পেলব শ্রম যোগান সুনিশ্চিত হয়েছে, অর্থাৎ দৈনিক শ্রমের সময়সীমা কার্যত আর থাকলো না, চাকরির স্থায়িত্ব কেড়ে নেওয়া হলো। সমস্ত শ্রমিক সংগঠনের আপত্তি সত্ত্বেও সরকার এই পরিবর্তন আনার সাহস করলো, কারণ সে জানে যে শ্রমিক শ্রেণীর একটা বড় অংশ হিন্দুত্ববাদের মোহজালে আচ্ছন্ন। এই সরকার নতুন খনি খননের ক্ষেত্রে পরিবেশ সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করেছে। ফলে বৃহৎ পুঁজি এখন শ্রম এবং প্রাকৃতিক সম্পদের উপর অবারিত দখল কায়েম করতে পারে। সরকার আরো চেয়েছিল কৃষি পণ্যের ন্যূনতম দামের নিশ্চয়তা রদ করতে, আর কৃষি ব্যবসায় যুক্ত কোম্পানিগুলির কৃষি পণ্য মজুতের ঊর্ধ্বসীমা তুলে দিতে। এক্ষেত্রে অবশ্য বড় কৃষকদের আন্দোলনের মুখে আপাতত সরকারকে নতি স্বীকার করতে হয়েছে। বিভিন্ন গোষ্ঠীর আর্থিক দাবি দেওয়া পূরণে সাফল্যের থেকে যে বর্তমান শাসকের জনসমর্থন বিযুক্ত, তার প্রমাণ সামগ্রিকভাবে দেশের অর্থনৈতিক বৈষম্য ক্রমাগত বেড়ে চলেছে, কিন্তু বিভিন্ন নির্বাচনে এর তেমন প্রতিফলন নেই। ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি ল্যাব এর গবেষকদের মতে মোদি জামানায় অর্থনৈতিক বৈষম্যের নিরিখে ভারত ইংরেজ সাম্রাজ্যবাদের কালকেও ছাড়িয়ে গেছে। যারা ওয়াকিবহাল নন তাদের জানানোর জন্য উল্লেখ করছি যে এই গবেষণাগার বিশ্বখ্যাত এবং এর প্রধান টমাস পিকেটি ম্যাক্রো ইকোনমিক্স বা সমষ্টিগত অর্থনীতির একজন আধুনিক গুরু বলে মান্যতা পান। এই গবেষণাগার গত 100 বছরে ভারতবর্ষে অর্থনৈতিক বৈষম্যের গতি প্রকৃতি নিয়ে একটি প্রতিবেদন প্রস্তুত করেছে, যার শিরোনাম ইনকাম অ্যান্ড ওয়েলথ ইনইকুয়ালিটি ইন ইন্ডিয়া 1922 to 2023, দি রাইজ অফ দি বিলিয়নার রাজ, অর্থাৎ ভারতে আয় ও সম্পদ বৈষম্য 1922 থেকে 2023, বিলিয়নার রাজের উত্থান। এই প্রতিবেদনে পরিবেশিত তথ্য অনুযায়ী 2023 অর্থ বছরে জাতীয় আয়ের 22.6 সবচেয়ে বিত্তবান 1% আয়ভোগীদের হাতে আসে, যা গবেষণাগারের হিসাব অনুসারে 1922 থেকে সর্বোচ্চ অনুপাত। এই 1% ধনী মালিকদের নিজের দেশের 40.1 সম্পদ হাতে ছিল, যা 1961 সালের পর থেকে সবচেয়ে বড় অংশ। শ্রম মন্ত্রকের নিজের তথ্য অনুসারে 2017-18 সালে বেকারত্ব 45 বছরের সর্বোচ্চ অঙ্কে পৌঁছেছে। হিন্দুত্ববাদের উত্থানের সঙ্গে ক্রোনি ক্যাপিটাল বা ইয়ার পুঁজির নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। উদারীকরণের আগের পর্যায়ে লাইসেন্সিং হিন্দুত্ববাদের উত্থানের সঙ্গে ক্রোনি ক্যাপিটাল
বা আমি এটার বাংলা করেছি ইয়ার পুঁজি, বিভিন্ন লেখায় ব্যবহার করি, জানি না এর অন্য বাংলাও হতে পারে। ক্রনি ক্যাপিটাল মানে দোস্ত যারা সরকারের, ইয়ার পুঁজির নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। উদারীকরণের আগের পর্যায়েও, লাইসেন্সিং এর পর্যায়ে, যার ঘোষিত উদ্দেশ্য ছিল একচেটিয়া পুঁজির দখল শিথিল করা। লাইসেন্সিং নীতিটার উদ্দেশ্যই ছিল, মানে বলা হয়েছিল যে অন্যান্য উদ্দেশ্যের মধ্যে অন্যতম মূল উদ্দেশ্য হলো এই একচেটিয়া পুঁজি শিল্পের উপর দখল শিথিল করা। কিন্তু কার্যত অপপ্রয়োগে একচেটিয়া পুঁজির ক্ষমতা বৃদ্ধি হয়। সরকারের নিজস্ব অনুসন্ধান কমিটিগুলি, হাজারি কমিটি, দাত কমিটি, এদের প্রতিবেদন থেকে স্পষ্ট যে লাইসেন্স নীতি কিভাবে অপব্যবহার করে শিল্পক্ষেত্রের উপর একচেটিয়া পুঁজির দখল আরো বাড়ানো হয়েছিল কংগ্রেস আমলে। এলপিজি নীতি গ্রহণের পর থেকে, বিশেষ করে মোদি জামানায়, এর গতি আরো বৃদ্ধি পায়, মানে এই একচেটিয়া পুঁজির দখলের গতি। ইয়ার পুঁজির এক নতুন যুগের শুরু। দি ইকোনমিস্ট পত্রিকা 2014 সালে ক্রনি ক্যাপিটালিজম ইন্ডেক্স বা ইয়ার পুঁজির সূচক অনুসারে 2014 সালে 22টি দেশের মধ্যে ভারতের স্থান ছিল 9ম। এই মানে যে দেশে সবচেয়ে বেশি ইয়ার পুঁজির প্রভাব, সেই দেশ হলো প্রথম। 2023 সালে ভারতের স্থান ছিল 43টি দেশের মধ্যে 10ম। মোট অভ্যন্তরীণ উৎপাদনের ভাগ হিসাবে ইয়ার পুঁজির সম্পদের অনুপাত এই একই সময় 5% থেকে বেড়ে 8% হয়েছে। দি ইকোনমিস্ট অভিমত প্রকাশ করে যে প্রধানমন্ত্রী, এটা আমি কোট করছি, কর্পোরেট কাপ্তানদের মধ্যে বিশেষ কিছু প্রিয়পাত্র আছে, যেমন গৌতম আদানি, যে একই নামে শিল্প গোষ্ঠীর মালিক, মানে আদানি গোষ্ঠীর মালিক। স্বল্প সময়ের জন্য সেপ্টেম্বর 2022-এ বিশ্বের 3য় ধনী ব্যক্তি হয়েছিল, কিন্তু 2023 জানুয়ারিতে তার কোম্পানিকে জালিয়াতির দায়ে অভিযুক্ত করে হিন্ডেনবার্গ রিসার্চ নামে আমেরিকার একটি শর্ট সেলার, এর ফলে তার সম্পদ মূল্য $90 বিলিয়ন থেকে ক্রমে এক ধাক্কায় সেটা হয়ে যায় $47 বিলিয়ন। জনমোহিনী শাসন ব্যবস্থার স্বাভাবিক প্রবণতা থাকে, অর্থাৎ যেটা বলছিলাম যে আর্থিকভাবে বৈষম্য বেড়েছে, বেকারত্ব বেড়েছে, অথচ তৎসত্ত্বেও কিন্তু জনগণের সমর্থন কমেনি। এটাই হলো পপুলিজমের একটা বৈশিষ্ট্য, যেটা কংগ্রেস আমলে, কংগ্রেস সরকারের পক্ষে এটা সম্ভব ছিল না। তাই এই বিলগ্নীকরণ, উদারীকরণ ইত্যাদি এই নীতিগুলো সে দ্রুত রূপায়ণ করতে পারেনি। জনমোহিনী শাসন ব্যবস্থার একটা স্বাভাবিক প্রবণতা থাকে ক্ষমতার কেন্দ্রীভবনের। এর অন্যতম কারণ এই ক্ষমতার একটি মৌলিক উপাদান আইকনিক ব্যক্তির নেতৃত্ব। এটা স্বাধীনতা আন্দোলনের সময় আমরা দেখেছি যে গান্ধী যা বলতো তাই চলতো কংগ্রেসের। এই এখনো সেই প্রবণতাই আবার মোদির আমলে আমরা দেখতে পাচ্ছি। ক্ষমতার কেন্দ্রীভবন আর গণতান্ত্রিক রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে অনেক ক্ষেত্রে সংঘাতের সম্ভাবনা থাকে। গণতান্ত্রিক রাষ্ট্রীয় কাঠামোর অন্যতম বৈশিষ্ট্য হলো রাষ্ট্রের বিভিন্ন অঙ্গগুলির আপেক্ষিক স্বাধীনতা। তার ন্যায়ালয়, তার ন্যায় ব্যবস্থা, আইন ব্যবস্থা, তার প্রতিনিধি সভা, সামরিক বাহিনী, পুলিশ ইত্যাদি, এদের মধ্যে একটা আপেক্ষিক ক্ষমতা বজায় রাখার চেষ্টা থাকে গণতান্ত্রিক রাষ্ট্রীয় কাঠামোর। ক্ষমতার কেন্দ্রীভবন বিভিন্ন অঙ্গগুলির মধ্যে আপেক্ষিক স্বাধীনতার পরিপন্থী। অপরদিকে বৃহৎ পুঁজি, বিশেষ করে ইয়ার পুঁজি, কেন্দ্রীভবনের পক্ষে, কারণ এর ফলে এরা নানা আইনি ও প্রশাসনিক নিয়ম কানুনের বাধা এড়াতে পারে। এই কারণে এরা ক্ষমতার কেন্দ্রীভবনের সহায়ক ভূমিকা পালন করে। মানে এই যে বিভিন্ন অঙ্গগুলি রাষ্ট্রের, যে তার প্রশাসন, তার আইন, তার অনুসন্ধানী সংস্থাগুলি, সিবিআই, ইডি ইত্যাদি, এগুলো যদি আপেক্ষিকভাবে স্বাধীন থাকে,
তাহলে একজন বড় পুঁজিপতি সে একটা প্রকল্প করতে যাচ্ছে যেটা নানা রকম ভাবে এই আইনের ফাঁক ফোকর খুঁজছে, আইনকে লঙ্ঘন করছে, তাহলে কিন্তু সে এই তার পক্ষে করা খুব কঠিন হয়ে যাবে। কিন্তু যদি ক্ষমতার কেন্দ্রীভবন হয়ে যায় তাহলে এই সমস্তগুলি সবগুলোই চালিত হয় একজনের নির্দেশ অনুসারে, এবং তার যে ক্রনি ক্যাপিটাল, তার যে ইয়ার পুঁজি, তারা সুবিধা ভোগ করে। এই কারণেই এরা ক্ষমতার কেন্দ্রীভবনের সহায়ক ভূমিকা পালন করে। প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক ব্যবস্থার অবসান উচ্চ মধ্যবিত্ত শ্রেণীরও একটি বড় অংশের কাছে কাম্য। মধ্যবিত্তর এই অংশ নিজেদের সাধারণ জনতার থেকে অনেকটাই ভিন্ন মনে করে। নির্বাচন প্রক্রিয়ায় এদের খুব কম অনুপাত অংশগ্রহণ করে, কিন্তু এরা নানা রকম বিশেষজ্ঞ হিসাবে সরকারের নীতি নির্ধারণ প্রক্রিয়ায় সক্রিয়। এরা মনে করে সাধারণের মতো অজ্ঞতাপ্রসূত, সাধারণের মত অজ্ঞতাপ্রসূত, তাই এটা গ্রাহ্য করার কোনো কারণ নেই। এরা রাষ্ট্রবাদের বিরোধী তো বটেই, এরা প্রতিষ্ঠিত প্রতিনিধিমূলক গণতান্ত্রিক ব্যবস্থাকেও অবজ্ঞা করে। এরাই ছিল আন্না হাজারের তথাকথিত দুর্নীতি বিরোধী আন্দোলনের মুখ। মানে এরা মনে করে যে এদের মধ্যেই আর কি দেশের অগ্রগতির সমস্ত ধারণা, সমস্ত জ্ঞান এদের মধ্যেই অধিষ্ঠিত। এরা বিশ্বাস করে এক ধরনের টেকনো অথরিটারিয়ানিজমে, তাই এরা ক্ষমতার কেন্দ্রীভবনের শক্ত খুঁটি। ক্ষমতার কেন্দ্রীভবন ফলে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে বিরোধিতার ক্ষেত্র সংকুচিত হয়। যতই ক্ষমতা কেন্দ্রীভূত হচ্ছে, একই কেন্দ্রিক হয়ে যাচ্ছে, ততই বিরোধিতা করার জায়গাগুলো হারিয়ে যাচ্ছে। কারণ এই সমস্ত ক্ষেত্রগুলোর স্বাধীনতা হারাচ্ছে। যে অনুসন্ধানী সংস্থাগুলি তারাও বিরোধীদের বিপক্ষে যাচ্ছে। এখন পর্যন্ত আমাদের ন্যায়ালয়ের একটা স্বাধীনতা রয়েছে, কিন্তু জানি না এটা কতদিন থাকবে। যে কোনো পপুলিস্ট ধারা বিরোধীদের প্রতি অসহিষ্ণু। মানে এটা আমাদের দেশে যে ধর্মীয় জাতীয়তাবাদ রয়েছে শুধু তা নয়, যে কোনো পপুলিস্ট, সেগুলো বিভিন্ন স্টেটেও আমরা দেখতে পাই, বিভিন্ন স্টেটেও পপুলিস্ট সরকার রয়েছে। যে কোনো পপুলিস্ট ধারায় বিরোধীদের প্রতি অসহিষ্ণু। এর কারণ এর অনুগামীদের কাছে এদের আইকনিক নেতা সমালোচনার ঊর্ধ্বে। ধর্মীয় পপুলিজম এর অহিষ্ণুতা হিংস্রতায় পরিণত হয়, এইটাই হয়তো এর একমাত্র তফাৎ। বিরূপ সংবাদ পরিবেশন, সমালোচনা এসব বন্ধ করার জন্য সংবাদ মাধ্যমগুলির উপর সরকারের বশম্বদ গদি মাধ্যমে পরিণত করার এই মাধ্যমগুলিকে পরিণত করার একটা প্রবণতা থাকে। নীলাঞ্জন মুখোপাধ্যায় ফ্রন্টলাইনে এর একটা বিশদ বর্ণনা করেছেন 2021-এর 22শে ফেব্রুয়ারি ফ্রন্টলাইনে। কিভাবে সরকার স্বাধীন সংবাদ মাধ্যমগুলির কণ্ঠরোধ করেছে, নির্ভীক সাংবাদিকদের গ্রেফতার, দেশদ্রোহী বলে চিহ্নিত করে গদি মাধ্যমের প্রচারে স্বীকার করা হয়েছে, এমনকি সংঘ পরিবারের নিয়ন্ত্রিত রাম সেনে জাতীয় বাহিনীর হাতে খুনও হতে হয়েছে। এর উল্টো দিকে রয়েছে গদি সাংবাদিকদের সরকারি দপ্তরে অবাধ যাতায়াত, সরকারি নীতির আগাম সূচনা ইত্যাদি। তবে সংবাদ পরিবেশনের উপর নিয়ন্ত্রণ সবটাই যে সরকারের হস্তক্ষেপে হয়েছে এমন নয়। এক্ষেত্রেও ইয়ার পুঁজির অবদান যথেষ্ট। কিছু বড় চ্যানেল যেমন এনডিটিভি বা আজ তাক, এদের মালিকানা ইয়ার পুঁজি কিনে নিয়েছে। উদারীকরণ পরবর্তী পুঁজিবাদী উচ্ছ্বাসে এই চ্যানেলগুলি মালিকরা গা ভাসিয়ে দিয়েছিল। মানে উদারীকরণের পরে সমস্ত শেয়ার বাজারে সাংঘাতিক দাম বাড়তে থাকলো শেয়ারের। এই সমস্ত চ্যানেলগুলি যেগুলি আমরা দেখতাম আর কি যে স্বাধীন মাধ্যম বলে, এই চ্যানেলগুলির মালিকরা এই উচ্ছ্বাসে গা ভাসিয়ে দিল, যার ফলে মালিকানা হস্তান্তর সম্ভব হয়েছে। অর্থাৎ উদারীকরণের জন্য যেমন একটি কেন্দ্রীভূত ক্ষমতার অধিকারী জনমৈনী সরকারের অধিষ্ঠা দরকার ছিল, তেমনি উদারনীতিজাত অর্থনৈতিক ব্যবস্থা ক্ষমতার কেন্দ্রীভবনে সহায়তা করেছে। স্বাধীন সংবাদ মাধ্যমগুলির কর্ণধারদের দূরদৃষ্টির অভাব এই মাধ্যমগুলির পতনের অন্যতম কারণ ছিল। একসময় এরা পুঁজিবাদের কল্পিত উচ্ছ্বাসে গা ভাসিয়ে দিয়ে দেনায় নিমজ্জিত হয়েছে।
কল্পিত বলছি এই অর্থে যে বাস্তব উৎপাদন বা নিয়োগে এর কোনো ভিত্তি ছিল না, এটা ছিল সম্পূর্ণভাবে আর্থিক বাজারে একটি ফাঁকা উচ্ছ্বাস বা বাবল বা বুদবুদ যাকে বলে আর কি, শেয়ার বাজারে। অনিন্দ্য চক্রবর্তী একটি গবেষণামূলক প্রবন্ধে দেখিয়েছেন যে এই শতকের গোড়ায় যখন সারা বিশ্বে আর্থিক বাজারে নানা কারণে অস্বাভাবিক উচ্ছ্বাস দেখা দেয়, তখন গণমাধ্যমগুলি বাজার থেকে প্রচুর অর্থ সংগ্রহ করে, এমনকি তাদের দৈনন্দিন খরচও তাদের ব্যবসায় লগ্নিকৃত অর্থ দিয়ে থেকে তারা মেটাচ্ছিল। মানে যেটাকে বলে কারেন্ট এক্সপেন্ডিচার, সেটাকে তারা তাদের ক্যাপিটাল থেকে তারা মেটাচ্ছিল। এই সময় বড় গণমাধ্যমগুলিতে কর্মচারী নিয়োগ অনেক গুণ বৃদ্ধি পায়। এর কর্তারা বড় ব্যবসায়িক সংস্থার কর্ণধারদের মতন বিলাসবহুল জীবন যাত্রায় অভ্যস্ত হয়ে পড়ে। কিন্তু এই সমস্ত চলতি ব্যয়, কারেন্ট এক্সপেন্ডিচার বহন করার মতন আয় বিজ্ঞাপন বা পাঠক দর্শকদের দেওয়া দাম থেকে হচ্ছিল না। তাদের মূলধন অর্থাৎ লগ্নিকৃত অর্থ বা ঋণ থেকে এই ব্যয় মেটানো হতো। আশা ছিল যে দর্শক সংখ্যা বৃদ্ধি, টিআরপির ফলে বিজ্ঞাপন আয় বাড়বে, মূলত মূলধন আবার পুনরুদ্ধার হবে, এইটা তাদের আশা ছিল। এই শতকের দ্বিতীয় দশকে যখন বোঝা গেল যে প্রত্যাশিত আয় বৃদ্ধি ঘটবে না, তখন তারা খবর সংগ্রহ ও প্রোগ্রামের ধরন বদলাতে শুরু করলো। স্বাধীন মাধ্যমগুলি আগে নিজস্ব প্রতিবেদকদের থেকেই বেশিরভাগ সংবাদ সংগ্রহ করত। খরচ কমাবার জন্য তারা কি করলো, পিটিআই এর মতন সংবাদ বিতরণী সংস্থার পরিবেশিত খবরের উপর নির্ভর করতে আরম্ভ করলো। স্বাভাবিকভাবে খবরের বহর কমে গেল, নিজস্বতা কমে গেল। তার জায়গা নিল বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বদের বসিয়ে বিভিন্ন বিষয়ে কখনো নিহাতি অকিঞ্চিতকর আলোচনা বা বলা যায় কথার কুস্তি শুরু হলো। এতে আবার কিছু সঞ্চালক থাকে যারা দাবড়ে ধমকে নিজেদের বক্তব্যই প্রচার করে। এই ধরনের অনুষ্ঠানে খরচ নগণ্য, তাই এ দিয়ে সংবাদের অভাব পূরণ শুরু হলো। তাল রেখে সংবাদ মাধ্যম, সংবাদ চ্যানেলগুলি রিয়ালিটি শো শুরু করলো। কোথাও বা গানের প্রতিযোগিতা, কোথাও বা অ্যাডাল্ট মার্কা বিগ বস, কোথাও নাচের প্রতিযোগিতা ইত্যাদি। কিন্তু এসবেও শেষ রক্ষা হলো না। মানে এর ফলে খরচ কমলো, কিন্তু যথেষ্ট কমেনি। তখন দিনার দায়ে স্বাধীন সংবাদ মাধ্যমগুলি বাধ্য হয় বৃহৎ পুঁজির হাতে কোম্পানি বিক্রি করে দিতে। দেশের সবচেয়ে পুনঃপ্রতিষ্ঠিত ব্যক্তিগত মালিকানাধীন টিভি অর্থাৎ এনডিটিভি এই বিকিয়ে যাওয়ার ইতিহাসটাও ঠিক একই রকম। অর্থাৎ একদিকে এই পপুলিস্ট সরকার, এই ধর্মীয় জাতীয়তাবাদী সরকার অধিষ্ঠিত হওয়ার ফলে উদারীকরণ, বিলগ্নীকরণ এবং বিশ্বায়ন এটা দ্রুত করা সম্ভব হয়েছে, যেটা সম্ভব ছিল না যতদিন পর্যন্ত জনসমর্থন, সরকারের সাফল্য কিরকম মানুষকে কি পাইয়ে দিচ্ছে এর থেকে যতদিন পর্যন্ত বিযুক্ত না হয়েছে। পপুলিস্ট সরকার আসার ফলে এই বিযুক্তিটা ঘটেছে। তাই একদিকে এই সরকার আসার ফলে এটা সম্ভব হয়েছে, এটা বড় পুঁজিপতিদের সহায়তা করেছে, এবং আবার এই উদারীকরণের মধ্যে দিয়ে এই সরকারের হাতে ক্ষমতা কেন্দ্রীভবনও সম্ভব হয়েছে। আমি বোধহয় অনেকটা সময় নিয়ে ফেলেছি, 1 ঘন্টার খানিকটা বেশি বলেছি, খুব বেশি না। যাই হোক, এখানেই আমি শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানাই আমাকে বলতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ অধ্যাপক প্রণবকান্তি বসুকে তার এই গভীর অন্তর্দৃষ্টি সম্পন্ন বিশ্লেষণের জন্যে। এর মধ্যে কোনো প্রশ্ন এসে থাকলে প্রকাশ, প্রশ্নগুলো উপস্থিত করো। প্রকাশ, আচ্ছা, প্রকাশ বলতে বলতে ইতিমধ্যে আমার 2-1টি প্রশ্ন আছে, আমি একটু আপনাকে করি।
প্রণব দা। তুমি করে বললেই হবে। হ্যাঁ, বলছি যে একটা বয়সের পরে না বয়সের তফাৎটা মানে যে অনুপাতটা কমে যায় তো সেই বলো। কিন্তু ভাবমূর্তি মর্যাদা সেই পার্থক্যটা তো অনেক। না না না, আমার কোনো তেমন ভাবমূর্তি নেই, তুমি তৈরি করছো যা। বলো। বলছি যে আমরা সাধারণভাবে জানি যে পুঁজিপতিরা তারা আধুনিক হন, আধুনিক মনোভাবাপন্ন। হ্যাঁ, এই পুরনো অর্থোডক্স মার্ক্সবাদ অনুসারে এইসব ধর্ম, জাত পাত এগুলো সব ফিউডালিজমের সুপারস্ট্রাকচারের অন্তর্ভুক্ত, এবং আধুনিক পুঁজিবাদ, বিশেষ করে শিল্প পুঁজিবাদ, ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটালিজম, সে এই জাত পাত বা এই সতীদাহ, বহু বিবাহ প্রথা, ধর্মীয় মৌলবাদ, হ্যাঁ, বোরখা, হিজাব ইত্যাদি, এই গরুর মাংস খাবো না, এই সমস্ত বিষয়গুলো, এগুলো পুঁজিবাদের উত্থানের সাথে সাথে এগুলো খসে যাওয়ার কথা, দূরে চলে যাওয়ার কথা। অথচ আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে এই আদানি আম্বানির যুগে, তার সাথে অবশ্যই টাটা, বিড়লা, ডালমিয়া, সিংহানিয়া, গোয়েঙ্কা সবই আছেন, অন্তত 20-25টা পরিবার আছে যারা ভারতের অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে। তো এই যে পুঁজিবাদ, এই পুঁজিবাদের যে উত্থান ঘটছে, যে ক্রনি ক্যাপিটাল আপনি বললেন, যাকে বলে দোসর পুঁজি বা ইয়ার পুঁজি, হ্যাঁ, বা দোস্ত পুঁজি, সাঙাত পুঁজি, আনন্দবাজার লেখে সাঙাত পুঁজি। তো এই পুঁজিবাদ যখন এগোচ্ছে এরকম অপ্রতিহত গতিতে একচেটিয়া মালিকানা, একচেটিয়া পুঁজিবাদের দিকে, তো সেখানে কি করে তারা একটা মধ্যযুগীয় এই ধর্মীয় মৌলবাদ, এই যে জয় শ্রীরাম, রাম মন্দির স্থাপন, মোহাম্মদ আকলাককে হত্যা, বা এই শিক্ষার মধ্যে নিয়ে আসা প্রাচীন হিন্দু ধর্মের এই গণেশের প্লাস্টিক সার্জারি, হ্যাঁ হ্যাঁ, দুধ খাওয়া, গণেশের দুধ খাওয়া বা গরুর দুধে সোনা পাওয়া, মানে একই সাথে মহাকাশে উড়ছে চন্দ্রযান, আবার তারই সাথে একেবারে অন্ধ ভক্তদের রাজত্ব, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি শিক্ষা, এবং শিক্ষার মধ্যে নিয়ে আসা যে আদি ভারতীয় শাস্ত্র, জ্যোতিষশাস্ত্র, এগুলোকে নিয়ে আসা। তো রাম মন্দির কোটি কোটি টাকা খরচ করে, মানে নেহেরু যেখানে কোটি কোটি টাকা খরচ করে ওই বলেছিলেন আমাদের আধুনিক ভারতের মন্দির হচ্ছে কারখানাগুলো, সেখানে আমরা আবার এখন মন্দিরই করছি। তো আদানি আম্বানিদের যে শিল্প পুঁজিবাদ, সেই পুঁজিবাদ কি করে এই মধ্যযুগীয় সামন্ততান্ত্রিক সংস্কৃতিতে, মানে আধুনিক পুঁজিবাদী অর্থনীতি তাহলে মধ্যযুগীয় সামন্ততান্ত্রিক সংস্কৃতিকে প্রশ্রয় দিচ্ছে, এই আপাত বিরোধী ব্যাপারটা কি করে হচ্ছে? কারণ আমরা অর্থোডক্স মার্ক্সবাদে জানি যে ইনফ্রাস্ট্রাকচার বেস যদি পুঁজিবাদী হয়, উপরিকাঠামো হবে পুঁজিবাদী, বেস ফিউডাল হলে উপরিকাঠামো হবে ফিউডাল। অথচ এই অসঙ্গতিটা কি করে হচ্ছে? এই মানে প্রশ্নটা খুব গভীর, আমি এইটা একটা বড় প্রশ্ন, তাই এটা আগে বলে নি। হ্যাঁ, মানে এটা প্রশ্নটা করে খুব ভালো করেছো, মানে তবে আলোচনাটা মানে অনেকটা সময় লাগবে আর কি। এখনো যে মানে আমি জানি যে তুমিও এই ধরনের অর্থোডক্স মার্কসিস্ট মানে ব্যাখ্যা, মানে মার্কসিজমের ব্যাখ্যায় বিশ্বাস করো না। হ্যাঁ, আমি বলছি যে আসলে এটা একটা সময় এটা এক ধরনের ওই ইকোনমিক ডিটারমিনিজম, যে অর্থনীতি দিয়ে সবই নির্ধারিত হয়, হ্যাঁ, এই একটা ধারণা মার্ক্সবাদের ছিল বটে। হ্যাঁ,
কিন্তু সেটা এখন বর্তমানে মার্ক্সবাদের অনেকগুলি ধারাতেই সেটা বর্জিত, এবং আমরাও মনে করি না, তুমি আমি আমরা কেউই মনে করি না যে এটা সম্পূর্ণ অর্থনীতি দিয়ে বাকিটা নির্ধারিত হয়। এবং এই যে পুঁজিবাদ কাকে বলে, পুঁজিবাদ শুধুমাত্র ইটস আ প্রোডাকশন রিলেশন, হ্যাঁ, যেখানে ওয়ার্ক ওয়েজ লেবার মজুরি শ্রমিককে নিয়োগ করে মুনাফা উদ্বৃত্ত শ্রম আহরণ করা হয়। এবার এই পুঁজিবাদী ব্যবস্থা, পুঁজিবাদের প্রসার, এই পুঁজিবাদীরা যে একটা বিশেষ ধরনের রাষ্ট্র, বিশেষ ধরনের রাষ্ট্রীয় কাঠামো তারা চাইবে, এটা একসময় একটা ধারণা ছিল। কিন্তু আমরা জানি যে পুঁজিবাদ কিন্তু যথেষ্ট স্বচ্ছন্দ বোধ করতে পারে একটা ফ্যাসিস্ট কাঠামোতে, তারা যথেষ্ট স্বচ্ছন্দ বোধ করতে পারে একটা ধর্মীয় জাতীয়তাবাদী কাঠামোর মধ্যে, মানে যেখানে তার সুবিধা হবে, তার যা এই শোষণে অতি শোষণ করার সুযোগ যদি করে দেয়, মানে এইটা যে তারা যে বিশ্বাস করছে, এই পুঁজিপতিরা যে এই বিশ্বাসী, তারা যে রাম মন্দির বা এই তোমার এই প্লাস্টিক সার্জারি, গণেশের, এইগুলোতে বিশ্বাস করছে এরকম নয়। তারা তারা বুঝতে পারছে, কারণ 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 ধরো যে টাটা তো সে হিন্দুও না, সে নাগপুরে যাচ্ছে কেন, নাগপুরে যে সে কেন হতে দিচ্ছে, এটার কারণ এর কারণ হচ্ছে যে তারা চাইছে এমন একটা সরকারকে, যেই সরকার থাকলে পরে এদের অনেক সুবিধা হবে। এরা যেমন এই যে বললাম শিল্প আইন, এটা সম্ভব ছিল না যে গণতান্ত্রিক সরকারে, মানে গণতান্ত্রিক বলতে মানে গণতান্ত্রিক বলাটা, এই সরকারও নিশ্চয়ই গণতান্ত্রিক সরকার, হ্যাঁ, যেই সরকারের স্থায়িত্ব নির্ভর করত সে মানুষের কাছে কি পৌঁছে দিচ্ছে এটার উপরে একটা ভীষণভাবে নির্ভর করত, সেই সরকারের পক্ষে কিন্তু সম্ভব ছিল না যে এই শ্রম আইনগুলোকে বাতিল করে শ্রম কোড আনার। একটা উদাহরণ দিচ্ছি, যে যেটা সম্ভব হয়েছে কারণ যে আমি যেটা বললাম যে সমস্ত শ্রমিক সংগঠনগুলি বিরোধিতা করেছে, কিন্তু তারা জানতো যে করলে কি হবে, এরা নেতারা করছে, কিন্তু শ্রমিক শ্রেণীর মধ্যে একটা বড় অংশ এই আমরা যে হিন্দুত্ববাদ প্রচার করছি এতে তারা মোহিত হয়ে গেছে। তো এর ফলে এই বিযুক্তিটা ঘটছে, এবং এই বিযুক্তিটা আবার এদের স্বার্থে লাগছে। এরা যে চাইছে, এরা যে বোরখা পরা বা মানে এই বা উল্টো দিকে আকলাককে খুন করা, এই দুটোর একটাও কিন্তু পুঁজিবাদীরা যে চাইছে তা নয়। তারা চাইছে যে এমন একটা সরকার থাকুক যে মানুষের জন্য যাই করুক সে তার দায়িত্ব থাকবে, সুতরাং সে আমার জন্য অনেক কিছু করে দিতে পারবে যেগুলো অন্য সরকারের পক্ষে সম্ভব নয়। সে খনি আইনই হোক, সে শিল্প সে শ্রম আইনই হোক। এই কারণে মানে ওই যে নির্ধারণবাদের বাইরে যদি আমরা বেরোই তাহলে এই সম্ভাবনাগুলোকে আমরা দেখতে পাই। এই আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে ওই আমরা দেখছি এই যে তুরস্কে এরডোগান, তারপরে এই আমেরিকায় ট্রাম্পের শাসন দেখলাম, এরা পৃথিবীর বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে যে একটা পপুলিস্ট সরকার ক্ষমতায় আসছে। ভারতেও পপুলিস্ট সরকার এসছে, পপুলিস্ট সরকার পশ্চিমবঙ্গ রাজ্যেও এসেছে, এরকম আমরা দেখতে পাচ্ছি তামিলনাড়ুতেও এসেছে। তো এখন আমার প্রশ্নটা হলো যে একসময় হিটলার, মুসোলিনি এদের নাৎসি বা ফ্যাসিস্ট বলা হতো, এখনো কোনো কোনো জায়গায় ফ্যাসিজমের কথা তোলা হয় কোনো কোনো দেশে। তাহলে প্রশ্নটা শুনতে পারিনি, মাঝখানে কিছু একটা তুমি লিংক হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি আরেকবার বলবো। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, প্রণব দা।
প্রণব দা, লিঙ্কটা চলে গেছে। আচ্ছা, প্রকাশ বা সমীরণ, কেউ কোনো প্রশ্ন এসে থাকলে উপস্থিত করো। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আমার কথা শোনা যাচ্ছে? না, আমি ওই দ্বিতীয় প্রশ্নটা থেকে না আমার লিঙ্ক হারিয়ে গেছিল, আমি অন্য আচ্ছা, জায়গায় অন্য ঘরে এলাম। দ্বিতীয় প্রশ্নটা প্লিজ একবার রিপিট করো। হ্যাঁ হ্যাঁ বলছি। আমি বলছি যে ওই আজকে পপুলিজমের কথা আমরা বহু জায়গায় শুনছি, ওই লাকলাও মুফের লেখায়, তাছাড়া মানে বামপন্থী পপুলিজম, তাছাড়া দক্ষিণপন্থী পপুলিজমের কথাও শুনছি। হ্যাঁ, এই ডোনাল্ড ট্রাম্পের আমেরিকায়, তারপরে এরডোগান তুরস্কে। এরডোগান অবশ্যই এখন নির্বাচনে পরাজয়ের মুখে। তো এখন আবার একসময় আমরা ফ্যাসিজম বলতে হিটলার, মুসোলিনি এদের কথা বেশি জানতাম। হ্যাঁ, স্পেনের শাসক, তারপরে পর্তুগালের সালাজার, জাপান, তোজো ইত্যাদি। তো আমি আমার এটা প্রশ্নটা জাগছে যে এই পপুলিজম আর ফ্যাসিজমের মধ্যে মানে মোটামুটি ধারণাগত দিক থেকে কনসেপচুয়ালি তফাৎটা কিছু আছে? থাকলে সেই তফাৎটা কি, নাকি দুটোকে একই অর্থে আমরা ব্যবহার করছি? হ্যাঁ, মানে ভারতে যেমন অনেকে যেমন বলেছেন নরেন্দ্র মোদীর শাসনকে বলেছেন প্রকৃত অর্থেই গণতান্ত্রিক, যেহেতু এটা বিরাট সংখ্যক হিন্দু মেজরিটির সমর্থন পেয়েছে। কেউ বলেছেন যে এটা নির্বাচিত ফ্যাসিবাদ, কেউ বলেছেন এটা হিন্দু সাম্প্রদায়িক ফ্যাসিবাদ, কেউ বলেছেন এটাকে পপুলিজম। এখন তাত্ত্বিকদের মধ্যে এইসব নিয়ে বিতর্ক আছে। তো এটা যদি সম্ভব হয় যে এইটা পপুলিজম আর ফ্যাসিজম, এই কথাগুলোর ঠিক তফাৎটা আমরা কিভাবে করতে পারি? আমি আসলে নিজেও খুব পরিষ্কার না, আমি যে কারণে এই ফ্যাসিজম শব্দটাকে আমি এড়িয়ে যাওয়ার চেষ্টা করি আর কি। যে মানে ক্ষমতার কেন্দ্রী, মানে আসলে কি কি ঘটছে আর কি, তার কি প্রতিফলন হচ্ছে আমাদের জনজীবনে, মানে এইটা তো হলো আমাদের বিচার্য। এবার ধরুন এই যে ধরো যে এই যে পার্টিকুলার টার্ম নিয়ে আমরা যে চুলচেরা করি আর কি, হ্যাঁ, এটা নিয়ে তো মানে তুমি আমি আমরা আলোচনা একটা করতে পারি, কিন্তু আমি বলছি আসলে মূল বিষয়টা হলো যে এদের এই শাসন ব্যবস্থাগুলোর কি ফল হচ্ছে, কি প্রতিফলন হচ্ছে অর্থনৈতিক সামাজিক ক্ষেত্রে। এবং সেই দিক দিয়ে যদি বিচার করি তাহলে হয়তো আমরা বলবো যে হ্যাঁ, হিটলারের মানে এটা তো খুব স্ট্রেঞ্জ ব্যাপার হচ্ছে যে আজকে আমরা ইসরায়েল যা করছি আর কি, সেটা মানে হলোকস্টের স্মৃতি জাগরিত করছে আর কি। তাই এগুলো তো সব গুলিয়ে যাচ্ছে। একটা বিষয়ে আমি যেটা একটু ছুঁয়ে গেলাম আর কি, এটা আমার ধারণা আর কি, মানে এটা অবশ্য আই এম নট ইকুইপ টু ডিল উইথ দ্যাট। এটা অনুপ ধর এরা হয়তো বেটার বলতে পারে যে এটা একটা সোশ্যাল সাইকোলজির দিক আছে আর কি, যে মানুষ যখন হেরে যেতে থাকে না, মানে আমরা এই যে কেন আজকে এই সময় উত্থান হচ্ছে সারা বিশ্বে, হ্যাঁ, সারা বিশ্বে কিন্তু বৈষম্য বাড়ছে,
হ্যাঁ, সারা বিশ্বে কিন্তু বেকারত্ব বাড়ছে। হ্যাঁ, এই সময় উত্থান হচ্ছে কাদের? ট্রাম্পের উত্থান হচ্ছে, হ্যাঁ, মোদির এরদোগানে হচ্ছে, এরকম সব জায়গায় এটা এটা ঘটনা যে যখনই মানে যেটা ভাবা হতো যে মানুষ যখন মরিয়া হয়ে যাবে তখন জানি একটা প্রগতিশীল ধারার একটা মানে সেটা উত্থান হবে, কিন্তু আমরা উল্টোটা দেখি বরং, যে মানুষ যত আমরা যত দেয়ালে পিঠ থেকে যাচ্ছে ততই কিন্তু এই সমস্ত পপুলিস্ট ধারা বলি, একনায়কত্ব, ফ্যাসিজম না বললে যদি একনায়কত্ব বলি, এই এই ধারাগুলি আরো বাড়ছে। এবং এর ফলে কি হচ্ছে, কারণ কি মানুষ ওই যে আমি ভাবছি যে এই 1 লাখকে মারা হলো, যারা মারলো আমি নিশ্চয়ই মারিনি, কিন্তু আমি না তার মধ্যে দিয়ে একটা যেটা ইংরেজি বলে ভাইক্যারিয়াস প্লেজার, হ্যাঁ, যে এই যে আমার হেরে যাওয়াটা জানি আমি উত্তীর্ণ হলো আর কি। হ্যাঁ, আমার এই যে প্রচার এবং এর জন্য প্রচার যন্ত্র, মানে যে কারণে সংবাদ মাধ্যমগুলো বিরাট একটা অবদান আছে আর কি। এই যে প্রচার করা হচ্ছে যে এই মুসলমানরা বলতো তারা হারিয়েছে, তারা মুঘল সাম্রাজ্য, মুসলমানকে মারলাম, হ্যাঁ ওর মারলো, হ্যাঁ, এই যে আমাদের মনের মধ্যে একটা হিংস্রতা, মানে এই হিংস্রতার চাগিয়ে তুলে আমার যে দৈনন্দিন জীবনে আমার না পাওয়াটা যেন আমি ভুলে যাই। হয়তো এটা একটা কারণ যে কেন এটার উত্থান, এটা আমি বলতে পারবো না ভালো, কিন্তু এই টার্মগুলোর আমার মনে হয় যে অত গুরুত্ব নেই। ঠিক ঠিক ঠিক। আচ্ছা প্রকাশ, আর কোনো প্রশ্ন? প্রকাশ চক্রবর্তী প্রশ্ন করেছেন, what were the ideas of liberal nationalists in the political, social and economic sphere? মানে কি আমাদের দেশে এটা কি সাধারণভাবে না কি আমাদের দেশে এটা কি আমাদের দেশে? আমাদের দেশে, হ্যাঁ আমাদের দেশের প্রসঙ্গে। আইডিয়া বিশাল ব্যাপার, পলিটিক্যাল, সোশ্যাল, ইকোনমিক স্পিয়ারসে। হ্যাঁ, লিবারাল ন্যাশনালিস্টরা তো এক অর্থে আর কি, মানে এরা একটা ওই যেটা বললাম যে এদের একটা সেকুলার স্টেট, একটা মানে ডিউরিং, এটা কি অ্যাট দ্য টাইম অফ দ্য ন্যাশনালিস্ট স্ট্রাগল মিন করছো না? এটা কি অ্যাট দ্য টাইম অফ দ্য ন্যাশনালিস্ট স্ট্রাগল, ইন্ডিপেন্ডেন্সের সময়? না স্যার, আফটার ইন্ডিপেন্ডেন্স, যে মানে বর্তমান সময়ের পরে। হ্যাঁ হ্যাঁ, বর্তমান সময়ে লিবারাল ন্যাশনালিস্টদের তো ধারণা যে যেটা আমাদের মানে এখন তার প্রতিভূ বলা যায়, এক অর্থে কংগ্রেস পার্টি ইন্ডিয়া জোটে খানিকটা তার প্রতিফলন হয় আর কি। বামপন্থীরাও এখন ওইটা বুঝে গেছে আর কি, যে রাষ্ট্রের ক্ষমতাটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, এবং সেইটা ছেড়ে দিয়ে শুধুমাত্র বিপ্লবের কথা বললে মানে এমন একটা সময় হবে, একটা অবস্থা হবে যেখানে আমি কোনো রকম প্রতিবাদ করতে পারবো না। সুতরাং রাষ্ট্রে একটা এমন রাষ্ট্র ব্যবস্থা চাই যেখানে প্রতিবাদ করার সম্ভাবনা থাকে। সুতরাং এই লিবারাল ন্যাশনালিস্টদের সঙ্গে বামপন্থীরাও যুক্ত হয়েছে, এবং এদের সবারই ধ্যান ধারণা যেটা, সেটা হলো একটা সেকুলার ডেমোক্রেটিক স্টেট আর কি। এবং ইকোনমিক স্ফিয়ারে বলবো যে এখন তো এরা লিবারালাইজেশনের পক্ষেই থাকবে আর কি, কারণ এটা তো আর ওয়ান ক্যানট রোল ব্যাক, মানে এটা সম্ভব নয় যে নতুন একটা সরকার এসে এই নীতির থেকে বাইরে চলে যাবে আর কি। তাই পলিটিক্যালি সে চাইবে একটা সেকুলার ডেমোক্রেটিক স্টেট, এবং ইকোনমিক্যালি সে নিশ্চয়ই চাইবে যে মানে কিছু কিছু প্ল্যানিং অ্যাপারেটাস হয়তো নতুন করে আবার পুনর্নির্মাণ যদি করা যায়, কিছু অনুদান দেওয়া, যেটা বলছিলাম যে ন্যাশনাল লিবারালিস্ট মানে লিবারাল ন্যাশনালিস্টদের পক্ষে তো তারা তো পপুলিস্ট
আবেদন নিয়ে তারা আসতে পারবে না, এবং তারা যদি ক্ষমতায় টিকে থাকতে হয় তাহলে কিছু পাইয়ে দিতে হবে, এবং সেই জন্য এমন কিছু অর্থনৈতিক নীতি তাদের অবলম্বন করতে হবে যেখানে বৈষম্য কমে। এর জন্য হয়তো উদারীকরণের গতি হয়তো স্লথ হবে, বা এই লেবার লস গুলো হয়তো রোল ব্যাক করবে, এই রকম মানে যেগুলো প্রমিস করছে তারা ইন্ডিয়ান ম্যানিফেস্টোতে আর কি। এটা হয়তো প্রদীপ পলিটিক্যালি তারা কি দাঁড়াবে আর কি। না, আপনি যা বললেন আমিও ওই রকমই মোটামুটি ভাবে ভাবছি। প্রকাশ, আর কোনো প্রশ্ন? হ্যাঁ স্যার, আরেকটি প্রশ্ন আছে। সেটা হচ্ছে যে স্যার, আমাদের বর্তমান সময়ে মানে সরকার যে মানে প্রকল্পগুলো আর কি শুরু করেছে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলছি, তো সেক্ষেত্রে স্যার পরবর্তী সময়ে ইকোনমিক্যালি কি মানে কোনো একটা প্রবলেম দেখা দিতে পারে? মানে যদিও দেখা দিয়েছে, এবং ভবিষ্যতে হ্যাঁ, এর থেকে অবশ্যই মানে বাঁচার উপায় কি? অবশ্যই, মানে এইটার থেকে বাঁচার উপায় দেখো, মানে এটা একটা রাজনৈতিক লড়াই আর কি। হ্যাঁ, এখন এটা হলো কি, এটা হলো কম্পিটিটিভ পপুলিজম যদি বলি আর কি। হ্যাঁ, এইগুলো সেই জয়ললিতার আমল থেকে শুরু হয়েছিল। হ্যাঁ, মানে অনুদান এখন সেটাও একটা ভাববার বিষয় যে মোদী সরকারও কিন্তু এই প্রতিযোগিতায় নেমে গেছে আর কি। হ্যাঁ, এবং এর ফলে যে ফাইন্যান্সিয়াল বাজেটিং, মানে যে যা খরচ করলাম সেটা আয় কি করে হবে, এটা হবে কি যে যারা আয়কর দিই, যেই শ্রেণীর লোকেরা আমরা আয়কর দিই, আমাদের উপরে হয়তো একসময় বোঝাটা চেপে যাবে, অথবা যেটা হতে পারে যে একদিকে অনুদান দেওয়া হবে, একদিকে এই পরোক্ষ কর ইনডাইরেক্ট ট্যাক্সেস গুলো বাড়ানো হবে, এবং ইনডাইরেক্ট ট্যাক্সেস গুলো বাড়ালে আবার আয়ের বৈষম্য বেড়ে যায়, কারণ যেহেতু যাদের কম আয় তারা আয়ের বেশি অনুপাত ব্যয় করে, সুতরাং এই ব্যয়ের উপরে যদি কর চাপানো হয় তাহলে বৈষম্য আর বেড়ে যাবে। তাই এরকম চলতে থাকবে যে অনুদান দেবে, অনুদানকে মেটানোর জন্য পরোক্ষ কর বাড়াবে, প্রত্যক্ষ কর বাড়াতে চায় না, কারণ যাদের প্রত্যক্ষ কর বাড়ালে তোমার আমার মতন মানুষ আমরা ক্ষতিগ্রস্ত হবো, এবং আমরা এটা নিয়ে অনেক কিছু বলাবলি করবো, লেখালেখি করবো, পরোক্ষ কর বাড়বে। এটাই হতে থাকবে আমার ধারণা আর কি। প্রকাশ, আর কোনো প্রশ্ন আছে? না স্যার, আর আপাতত কোনো প্রশ্ন নেই। ঠিক আছে, তো তাহলে অনেক ধন্যবাদ আমাদের অধ্যাপক প্রণবকান্তি বসুকে, অনেক ধন্যবাদ। আচ্ছা, যদি আমি একটা বলি প্রদীপ, যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে মেইলে পাঠাতে পারে। হ্যাঁ, মেইল আইডিটা কি শেয়ার করে দিলে আমি শেয়ার করে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি করে দেবো। ঠিক আছে, আর অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, অধ্যাপক প্রণবকান্তি বসুকে এত সুন্দর একটি বিশ্লেষণ দেওয়ার জন্য। আর আমি আরেকবারে ওনার কাছে এবং সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার কারণে আজকে দেরি হয়ে গেল বলে শুরু করতে। আর ধন্যবাদ জানাই রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রকে। আবার কিছু বলার থাকলে তোমাদের এই মঞ্চেই আসবে। আচ্ছা, আর এই আলোচনাটি দু একদিনের মধ্যেই ইউটিউবে দিয়ে দেওয়া হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক প্রদীপ বসু মহাশয়কে এবং অধ্যাপক প্রণবকান্তি বসু মহাশয়কে। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। সকলকে শুভরাত্রি, সকলেই ভালো থাকবেন। শুভরাত্রি।